আজ মঙ্গলবার। আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি বাংলাদেশের সেনাবাহিনীতে মেজর হব। সেই দিনটা আজকে আমার কপালে এলো। আজকে সবার সামনে আমাকে মেডেল তুলে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আমার বাবা মা সবাই অনেক খুশি। আমারও কম আনন্দ পাচ্ছে না তা নয়, আমার মনে হচ্ছে আমি যেন এই দেশের গর্ব। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আমার ছবি তুলছে। আজকে আমাকে বলা হলো, মিস্টার মাহমুদ, আপনার প্রথম কাজ হলো দেশের নারী ও শিশু পাচারকারীদের শাস্তি দেওয়া। হ্যাঁ স্যার, আজকে থেকে আমি যেখানে পা রাখবো সেখানে ঝড় নেমে আসবে। তাই যেন হয় মিস্টার মাহমুদ। কিন্তু আমার 4জন সহপাঠী লাগবে। ওকে মিস্টার মাহমুদ। 4জনকে দেখিয়ে দিয়ে বলল, এরা হলো সুমন, রুবেল, সবুজ, জিয়ারুল। এই 4জন আপনার সাথে কাজ করবে। আমি তাদের সাথে পরিচিত হলাম। জেনারেল প্রধান বলল, ইনি হলেন মিস্টার মাহমুদ, আপনাদের লিডার। আজকে থেকে মাহমুদের আন্ডারে কাজ করবে। ওকে স্যার। তারপর আমাদেরকে প্রথমে রাজশাহীতে পোস্টিং করা হলো। সেখানে নাকি নারী ও শিশু পাচার বেশি, তাই আমরা প্রথম দিন পুরো রাজশাহী শহর ভালো করে খোঁজ খবর নিলাম আলাদা আলাদা হয়ে। বিকেলে একটা ফ্ল্যাট বাসা থেকে 3টে রুম নিলাম। একটাতে আমি, বাকি 2টোতে ওরা 4জন। হোটেল থেকে রাতের খাবার খেয়ে রুমে চলে এলাম। যাবার আগে বললাম, আমি যখন ফোন করব তাড়াতাড়ি রেডি থাকবে। আমি রুমে বসে আমার ল্যাপটপে কিছু কাজ করছিলাম। হঠাৎ একটা গুলির শব্দ শুনতে পাই। আমি জানালা দিয়ে দেখতে পেলাম কিছু লোক একজনকে মেরে একটা শিশুকে গাড়িতে তুলছে। আমি সঙ্গে সঙ্গে গাড়ির নাম্বার নোট করে নিলাম আর সবাইকে ফোন করে জানিয়ে দিলাম যে তাড়াতাড়ি বাইরে বের হও। গাড়ির নাম্বারটা তাকে দিয়ে বললাম গাড়িটাকে ট্র্যাক করতে। গাড়িটাকে ফলো করতে করতে কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে এলাম। একটা পুরনো ভাঙ্গা বাড়ি, ভিতরে টিপ টিপ করে আলো জ্বলছে। আর কয়েকটা গাড়িও দেখতে পেলাম। সব কয়টা গাড়ি আমরা তল্লাশি করলাম। কিছু ফাইল, অস্ত্র, বিভিন্ন ধরনের চোরা কারবারের মাল ও কয়েক কার্টুন ড্রাগ। এরপর সবাই আস্তে আস্তে ভিতরে এগোতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি প্রায় 100 জনেরও বেশি নারী ও শিশু, কিন্তু বেশিরভাগই ছিল শিশু। আর কয়েকজন লোক, প্রায় 15 জন হবে, একজনকে ঘিরে কথা বলছে। আমাদেরকে দেখে গুলি করা শুরু করলো। আমরা সবাই পজিশন নিয়ে গুলি করা শুরু করে দিলাম। ফটাফট সবাই মাটিতে পড়ে গেল। এর মধ্যে একজনের গুলি এসে জিকরুলের বাঁ হাতে লাগে। সবাইকে মেরে ফেলে দিলাম। সুমনকে বললাম জিকরুলকে হাসপাতালে নিয়ে যেতে। আর আমরা 3জন নারী ও শিশুদেরকে উদ্ধার করে তাদের বাড়িতে পৌঁছে দিলাম। সেখান থেকে বের হয়ে পুরো বাংলোতে আগুন লাগিয়ে দিলাম। আরও কয়েকদিন সেখানে থাকার পর জানতে পারলাম রাজশাহী শহরে আরও কোনো গ্যাং নেই। এরাই এতদিন রাজশাহী শহরে ধান্দা করত। এরপর আমাকে ফোন করে জেনারেল প্রধান অফিসে আসতে বলে। তারপর 2 দিন পর রাজশাহী শহর ছেড়ে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত 9টার দিকে গন্তব্যস্থলে এসে পৌঁছালাম। রাত্রে সবাই একসাথেই ছিলাম। অনেকক্ষণ গল্প করার পর যে যার রুমে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করে 10টার দিকে অফিসে গেলাম। কংগ্রাচুলেশন মিস্টার মাহমুদ, তোমার জন্য আজ আমরা গর্বিত। ধন্যবাদ স্যার। সেনাবাহিনীর হলরুমে আমাদের 5জনকে ডেকে নেওয়া হলো। সেখানে প্রেসিডেন্ট সহ সব বড় বড় নেতাগুলো উপস্থিত ছিলেন। আমাদেরকে স্টেজে ডেকে নেওয়া হলো। তারপর সবাইকে গোল্ড মেডেল পরানো হলো আর আমাকে প্রমোশন দেওয়া হলো। আজকে আমি সবার থেকে এক ধাপ এগিয়ে। বিভিন্ন দেশের বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আমাদের ছবি তুলছে, অনেক আলাপ আলোচনা করে। সবাই আমাকে ঘিরে ধরে কংগ্রেস জানাচ্ছে। আর পার্টির জন্য সব বন্ধুরা বায়না ধরল। আমি বললাম নিশ্চয়ই পার্টি হবে। রাত 9টার দিকে মিরপুরে সবাই চলে এসো। তারপরে ফোন করে একটা হোটেল বুক করলাম। এরপর যথারীতি বাসায় ফিরে মা বাবাকে আজকের ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলাম। ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। ঘুম ভাঙে সুমনের মোবাইলের রিংটনে। 25টারও বেশি কল করেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে গন্তব্যস্থানে চলে গেলাম। সবাই আমার জন্য অপেক্ষা করছে, কারণ রুমের চাবি আমার কাছে। কি এতক্ষণ লাগে আসতে? এই একটু ঘুমিয়েছিলাম। ভাইয়া, আমরা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? রুমটা তো একবার খোলো। রুম খুলে সবাইকে ভিতরে যেতে বললাম। পার্টি শুরু হয়ে গেল। সবাই তাদের গার্লফ্রেন্ড নিয়ে এসেছে। স্যার আজকে এত লেট হলো কেন? আমি একটু ঘুমিয়েছিলাম। আর কতবার বলবো যে আমাকে স্যার বলবে না, তুই করে বলবি, কারণ আমরা বন্ধু।
বন্ধুদের মাঝে কখনো স্যার আসে না। ভুল হয়ে গেছে স্যার। না মানে মাহমুদ। এই তো লাইনে এসেছে সেবার। সবাই অনেক রাত পর্যন্ত এনজয় করি, যে যার বাসায় চলে গেলাম। আমিও চলে এলাম আমার বাসায়। ঘুম ভাঙলো সকাল 9টার দিকে। ফ্রেশ হয়ে একটা চায়ের দোকানে গেলাম। মামা, 1 কাপ চা দাও। এরপর মামা চা দিয়ে গেল। আমি চা খাচ্ছি, হঠাৎ করে চোখ পড়ে টিভির পর্দায়। দেখতে পেলাম রংপুর শহরে বোমা বিস্ফোরণে প্রায় 25 জন নিহত, আরও অনেকজন আহত। আবার হেডলাইনে বড় বড় করে লেখা দেখাচ্ছে, রংপুর কারমাইকেল কলেজের এক মেয়েকে ধর্ষণ করা হয় কাল রাতে। খবরটা শুনে আমি অবাক হলাম। এটা কি করে সম্ভব? শুধু একটাই কান্ট্রি, রংপুর, সেখানে নাকি নারী নির্যাতন ও বোমা বিস্ফোরণ। এসব ভাবতে ভাবতে চা খেয়ে বিলটা দিয়ে রুমে চলে এলাম। সবাইকে অফিসে আসতে বললাম। আমার মাথা ঠিক নেই, মাথায় শুধু সকালের সংবাদটাই এগোচ্ছে। ফ্রেশ হয়ে 11টার দিকে অফিসে চলে আসলাম। দেখতে পেলাম সবাই খুব আতঙ্কে আছে কালকে রাতের ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে। মাহমুদ, তুমি কি পারবে এই সন্ত্রাসীদের শাস্তি দিতে? অবশ্যই স্যার, আপনি শুধু আমাকে এর ফাইলগুলো বুঝিয়ে দিন, আমি দেখছি রংপুরের মতো কান্ট্রিতে কে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি জানতাম তুমি অবশ্যই পারবে। তোমার উপর আমার পুরো ভরসা আছে। ধন্যবাদ স্যার, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কেসটা খুব তাড়াতাড়ি শেষ করতে পারি। ওকে। বিকালের দিকে আমরা 5 জন সন্ধ্যা 7টায় এনাগাড়ির টিকিট কাটলাম। রুমে এসে সবাই নিজ নিজ ব্যাগ রেডি করতে লাগলাম। সন্ধ্যা 7টার দিকে গাড়িতে উঠলাম। গাড়িতে বসে আমার মনে শুধু ঘুরপাক খাচ্ছে, কে হতে পারে এরকম জঘন্য কাজ, কে করতে পারে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ভোর 3টার দিকে রংপুরে এসে পড়ি। গাড়ি থেকে নেমে দেখতে পেলাম কিছু লোক একটা মহিলাকে ধরে জড়াজড়ি করছে। আমাদেরকে দেখে সব কয়টা পালিয়ে যেতে লাগলো। আমি পিস্তল বের করে গুলি করা শুরু করে দিলাম। এক পর্যায়ে একজনের পায়ে গুলি লাগে আর বাকিগুলো পালিয়ে যায়। জিকরুল গিয়ে তাকে ধরে নিয়ে আসে আমার কাছে। আমাদের গাড়িতে করে একটা বাড়িতে নিয়ে আসি। রাতের বেলা তাকে অনেক মারধর করার পর সে মুখ খুলল। জানতে পারি এই শহরে বোমা বিস্ফোরণের ব্যাপারে সে কিছুই জানে না, কিন্তু মেয়েটাকে তারাই নাকি কিডন্যাপ করে এই শহরের এমপির ছেলের হাতে তুলে দেয়। তারা সব বন্ধুরা মিলে মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলে, কিন্তু টাকার কাছে সবাই হার মানে। এত বড় একটা বিষয় কলেজ থেকে টাকা দিয়েই চাপা দিয়ে রেখেছে। এত সব কিছু করার পরেও এমপির ছেলে ও তার বন্ধুরা সবাই এই কলেজের ছাত্র এবং দাপটে ঘুরে বেড়াচ্ছে এই শহরে। বিষয়টা আমাকে অনেক ভাবাচ্ছে। ছেলেটাকে মেরে নদীতে ফেলে দিয়ে আসতে বলি। এরপর সবাই ফ্রেশ হয়ে কি করা যায় তাই নিয়ে ভাবছি। আমি সবাইকে বললাম আমরা কালকে থেকে কলেজের ছাত্র হয়ে কলেজে যাব, কারণ মেয়েটাকে যারা ধর্ষণ করেছে তারা এই শহরে বোমা বিস্ফোরণকারীদের সাথে অবশ্যই হাত থাকবে। সবাই হ্যাঁ সম্মতি জানায়। আমি সুমনকে বললাম, তুই সবসময় কলেজের চারদিকে খেয়াল রাখবি, আর আমরা 4 জন আলাদা আলাদা ক্লাসরুমে ঢুকবো। সবাই না জানার ভান করে থাকবো। পরের দিন সকালে সবাই রেডি হয়ে প্ল্যান মোতাবেক সকাল 9টার দিকে সবাই আলাদা আলাদা গেট আপ নিয়ে কলেজে প্রবেশ করি, যেন কেউ আমাদেরকে চিনতে না পারে। সবাই যার যার মতো করে ব্যস্ত। তবে একটা বিষয় লক্ষ্য করলাম, গেটের সামনে 5-6টা ছেলে মিলে মেয়েদেরকে টিজ করছে। মেয়েদের এমন জায়গায় হাত দিচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার মাথায় রক্ত উঠে গেছে। সোজা গিয়ে নাক বরাবর একটা ঘুষি দিয়ে নাকটা ফেটে রক্ত পড়ছে, আর বাকি ছেলেগুলো ভয়ে পালিয়ে গেল। কলেজের সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এতে আমার কিছু যায় আসে না। আমি সবগুলো ছেলেদের চেহারা ভালো করে দেখে নিলাম। এরপর সোজা ক্লাসরুমে ঢুকে গেলাম। কয়েকজন ছেলে আমার কাছে বন্ধুত্ব করতে এলো, আমিও তাদের সাথে বন্ধুত্ব করে নিলাম। এদের মধ্যে একজনের নাম শাওন। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলছি। তখন আমি বললাম, গেটে যে ছেলেগুলোকে আমি মারলাম, কারা এই ছেলেগুলো? তখন শাওন বলল, তাহলে শুন, এরা এই শহরের প্রভাবশালী নেতাদের ছেলে। আর ওই মাঝের ছেলেটা যার নাক ফাটিয়ে দিয়েছো, সে হলো এই শহরের এমপির ছেলে। কখন কি করে বুঝতে পারবি না। এগুলো শুনে তোর হাসি পাচ্ছে? শাওনের বন্ধু মানে আমারও বন্ধু। বাদ দে তো, তোদেরকে এত সব জানতে হবে না। ঠিক তখনই ক্লাসরুমে একটা স্যার আসলো। এখানে মাহবুবকে আমি দাঁড়িয়ে হাত ওঠালাম। দেখ তো, ভদ্র পরিবারের ছেলে মনে হচ্ছে, তবে কাজকর্ম এত খারাপ কেন? কেন স্যার, কি করেছে? একটু আগে কার নাক ফাটিয়েছো জানো? আপনার কোনো রিলেটিভের ছেলে নাকি? চুপ করো বেয়াদব। স্যার, এদের মুখে মুখে কথা বলো,
এই ছেলে হলো এই শহরের এমপির ছেলে, আর কখনো যেন এমন ভুল না হয়, তা না হলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দিব। স্যার, আমি এই কলেজকে ইপ্রিজিং মুক্ত করব, তা না হলে আমার হাত চলবেই। ক্লাসে সবাই হাততালি দিতে লাগলো। স্যার রেগে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। এরপর সবাই আমাকে ঘিরে নানা রকম প্রশ্ন করতে থাকে। ভাইয়া, কে আপনি? কোথায় থাকেন? কি করেন? আপনার তো খুবই সাহস। এরকম আরও অনেক কিছু বলতে থাকে। আমি এদিকে মনোযোগ না দিয়ে দেখতে পেলাম গেট দিয়ে একটা মেয়ে প্রবেশ করছে, যা সুন্দরী না আপনাদের বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে আসছে, একদম পরীর মতো দেখাচ্ছে। এই প্রথম আমার জীবনে কাউকে দেখে আমি ক্রাশ খেলাম। মেয়েটা আমাদের রুমে প্রবেশ করলো। আমি এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা সোজা আমার কাছে এসে বলতে লাগলো, এই যে মিস্টার, জীবনে কখনো মেয়ে দেখোনি? আমার কোনো দিকে খেয়াল নাই, আমি শুধুমাত্র মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটাও এক পর্যায়ে অনেক রেগে যায়, আমার কলার ধরে দুই গালে চর মারে, ঠাস ঠাস করে দুইটা। আমাকে আপনি মারলেন কেন? তোর হাতটা কোথায়, কুত্তার বাচ্চা? আসলে আপনারা বোঝেন নাই, তাই তো। মেয়েটা আমাকে কেন মারতে যাবে? সে যখন আমার সামনে আসে, তাকে দেখতে দেখতে তার কোমরের মধ্যে আমি আমার দুইটা হাত দিয়ে দেই। ও সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিন। কিরে মিতু, কি হয়েছে তোর? কয়েকটা ছেলে এসে বলল। ও তাহলে বুঝলাম, মেয়েটার নাম হচ্ছে মিতু, মানে এই গল্পের নায়িকার নাম মিতু। দেখো না ভাইয়া, এই ছেলেটা আমার কোমরে হাত দিয়ে ইফটিজিং করতেছে। এই খ্যাত ছেলে, তুমি মিতুর কোমরে হাত দিলে কেন? ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দেন। আসলে আমি বুঝতে পারিনি মিতুর কোমরে আমার হাত চলে গেছে। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে, সুমনরাও শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে, কিন্তু সামনে আসতে চাইলেও আমি ইশারায় মানা করে দেই। সবকটা ছেলে আমার কলার ধরে মাঠের মাঝখানে নিয়ে যায়। আমাকে সবকটা ছেলে মিলে মারা শুরু করে দেয়। আমি মার সহ্য করে যাচ্ছি, কারণ মার খেয়ে খেয়ে আমার প্রশিক্ষণ হয়েছে। যতই মারা হোক না কেন, আমার শরীরের কিছুই করতে পারবে না। সবাই চলে গেল। আমি মিতুর দিকে তাকিয়ে দেখি সে রাগী লুক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে এবং মিটমিট করে হাসছে। সেদিন আর ক্লাস করলাম না, বাসায় চলে এলাম। সুমনরাও একটু পরে চলে আসে। ভাই, ওরা আমাকে মারলো আর তুমি কিছুই বললে না? আর কিছু বললে ওরা সবাই জেনে যাবে আমরা কারা। কলেজে যাওয়া আসা হয় প্রতিদিনই। মিতুর সাথে তেমন একটা কথা হয় না, কিন্তু তার দিকে তাকিয়ে থাকি ভালোবাসার নজর দিয়ে। এক সপ্তাহ পর জিকরুল ও রুবেল সহ খবর বের করে আনে কারা এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত। এই বিষয়টা এখনও জানা হয়নি। একদিন বিকেলবেলা সবাই মিলে শপিং মলে যাচ্ছি। হঠাৎ খেয়াল করে দেখি কয়েকজন ছেলে একটা মেয়েকে রাস্তার মধ্যে ইপ্রিজিং করছে, আর তাদের চেহারা দেখেই আমি চিনে ফেললাম এরা তো সেই দিনের ছেলেগুলো। আমরা সবাই মুখে রুমাল বেঁধে ছেলেগুলোর কাছে গেলাম। ছেলেগুলো আমাদেরকে চিনতে পারে নাই। সব কটা ছেলেকে ঘিরে আমরা দাঁড়িয়ে থাকলাম। আস্তে আস্তে সব কটাকে মারতে শুরু করলাম। মেয়েটার দিকে খেয়াল করে দেখি সে আর কেউ নয়, এটা তো মিতু। আমাকে দেখে আমার পেছনে এসে লুকায়। অনেক ভয় পেয়েছে মনে হয়। জিকরুল সুমনকে সব কটা ছেলেদের একটা পুরনো বাড়িতে নিয়ে যেতে বললাম। কিছু বোঝেন নাই তো? তাহলে শোনেন, এই কয়েকদিনে একটা পুরনো বাড়িতে আমাদের আস্তানা তৈরি করি। সুমনরা তাদেরকে নিয়ে চলে গেল। আমি রুবেলকে বললাম, তুই একটু থাক, আমি আসতেছি। আমি মিতুকে আমার বাইকের পিছনে নিয়ে তাদের বাসায় নামিয়ে দিলাম। অনেকবার খেয়াল করে দেখি সে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলতে চায়, কিন্তু ভয়ে বলতে পারছে না। মিতুকে নামিয়ে দিয়ে সোজা শপিং মলে চলে আসলাম। কিছু শপিং করে বাসায় চলে আসি, ফ্রেশ হয়ে নিলাম। তারপর সবাই মিলে সেই পুরনো বাড়িতে চলে গেলাম। সেখানে অলরেডি চলে এসেছি। তারপর তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলাম। তারা সবাই একই কথা বলতে লাগলো, তারা কিছুই জানে না। আমি রেগে তাদেরকে মারার জন্য বন্দুক বের করি, তখনই একজন বলে, ভাই, আমি বলছি সত্যিটা কি, কিন্তু আমাদেরকে মারবেন না। আমরা 6 জন মিলে কিডন্যাপ করে রেখে দিই। এমপির ছেলে ফাহাদ এসে তাকে নিয়ে যায়, কিন্তু আমাদের সাথে যে টাকা চুক্তি হয়েছিল সেটা না দিয়েই। আমি রেগে গিয়ে তার পিছুনি ঠিক সময় অপেক্ষা করতে থাকি। তারপর যা দেখলাম ভাই, আমি বলে বোঝাতে পারবো না। এই শহরের শিল্পপতি সৈয়দ মিলন চৌধুরী একটা টাকার বক্সটা নিয়ে মেয়েটাকে নিয়ে চলে যায়। আমি তাড়াতাড়ি করে আমাদের স্থানে চলে আসি। এরপর এমপির ছেলে ফাহাদ এসে আমাদের 6 জনকে 6 লক্ষ টাকা দিয়ে বলে কাউকে যেন কিছু না বলি।
আর আমাদের দরকার হলে আমাদের ডাকবে। ভাই আমি আর কিছু জানি না, প্লিজ আপনারা আমাকে মারবেন না। কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। সৈয়দ মিলন চৌধুরীর মতো মানুষ এরকম জঘন্য কাজ করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর কিছু না বলে সবাইকে আবারও চেয়ারের সাথে বেঁধে রেখে চলে এলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে রাতের খাবার খাচ্ছি। ঠিক তখনই টিভির পর্দায় চোখ পড়ে। টিভিতে আবারও দেখতে পেলাম একজন মহিলা সংবাদ দিচ্ছে। নীলখামারী জলডাঙ্গায় আবারও বোমা বিস্ফোরণ। এই বোমা বিস্ফোরণে নিহত হয়েছে প্রায় 50 জন। এদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু, সব শিশুই ছিল এতিম। এই শিশুগুলো স্কুল থেকে বাড়ি ফেরার সময় জলডাঙ্গার ট্রাফিক মোড়ে জ্যামে আটকে পড়ে। ঠিক সেই সময় সন্ত্রাসীরা বোমা হামলা করে। ওই জ্যামের মধ্যে অনেকগুলো সাধারণ মানুষ আহত হয়েছে। তাদের জলডাঙ্গা হাসপাতালে অ্যাডমিট করা হয়। আমরা সবাই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেই আর বসে ভাবছি যে এখনও রংপুরের বোমা বিস্ফোরণের কেসটা সমাধান করতে পারলাম না। আবারও জলঢাকায় হামলা করে বসলো। বিছানায় বসে আছি, টিভিতে সংবাদ দেখছি। ঠিক তখনই ফোন বাজতে শুরু করলো। ফোন হাতে নিয়ে দেখি কর্নেল ফোন করেছে। কি মিস্টার মাহমুদ, কি করতেছেন? রংপুর বিভাগে কি হচ্ছে এইসব? স্যার, রংপুরের কাজটা শেষের দিকে নিয়ে এসেছি, কিন্তু জলঢাকায় হামলা করবে আমি ভাবতে পারিনি। আপনাকে 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে রংপুর ও জলঢাকায় যত জঙ্গি সন্ত্রাসী মাস্তান আসে তাদেরকে শেষ করে দিন। ওকে স্যার, আমি আগামীকাল থেকে ফুল মিশনে নেমে পড়ব। আর হ্যাঁ, তুমি নিজেই তোমার টিমকে নিয়ে জলঢাকা থানায় যাবে। সেই স্কুলের বাচ্চারা নিহত হয়েছে, সেই স্কুলটাকে নিজের হাতে সাহায্য করবে আর স্কুলটার সম্পর্কে সকল তথ্য আমাকে এনে দিবে। ওকে স্যার। স্কুলটার নাম জানতে পেরেছি, জীবনতরী পাঠশালা। এটা একটা সংগঠন। এখানে দরিদ্র অসহায় শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠদান দেওয়া হয়। ওকে, মিশন তাড়াতাড়ি শেষ করে দাও। আমরা আর রাত্রে ঘুমাতে পারলাম না। সবাই রাত্রে মিশনে নেমে পড়ি। সেই পুরনো বাড়িতে আবারও গেলাম। ওখানে এসে ছেলেটাকে আমাদের সাথে নিয়ে চলে আসি। ওই ছেলেটা যে আমাদের সত্যি কথা বলেছে, সেই ছেলেটা তো এমপির ছেলে ফারহাদের আস্তানা চেনে। তাকে সঙ্গে করে তাদের আস্তানায় চলে আসি। এসে অনেকগুলো ছেলে 10 থেকে 12 জন মেয়েদের আটকে রেখেছে। তারা বিভিন্ন ধরনের নেশাজাতীয় জিনিস টানতেছে। কেউ মদ খাচ্ছে, কেউ বা ড্রাগ টানতেছে। তারপর ছেলেটাকে চলে যেতে বললাম। ছেলেটা চলে গেলে আমরা পিস্তলের গুলি লোড করে নেই, সঙ্গে সাইলেন্সার লাগিয়ে নেই। আমাদের সবার কাছে 2টা করে পিস্তল আছে, একটা পার্সোনাল আর একটা অফিস থেকে দেওয়া হয়েছে। এক পা করে এগোচ্ছি। দেখলাম গেটের মধ্যে দারোয়ান বসে আছে। আমাদেরকে দেখে দারোয়ান বাধা দিতে চাইল। আমি দারোয়ানকে আমার কার্ডটা দেখিয়ে দিলাম। দারোয়ান আমার কার্ড দেখে বলল, আরে স্যার, আপনি এখানে কি মনে করে? একটা মিশনে এসেছি আজকে রাতের জন্য। স্যার, মিশনটা কি এখানে? তাহলে ভালোই হতো। এই সেলগুলো প্রতিদিন 5 থেকে 6 জন মেয়েকে নিয়ে এসে ধর্ষণ করে। আমি একজন ছোট দারোয়ান, দেখি কিছু বলতে পারি না। এই ছেলেগুলো আমার একমাত্র মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলে দেয়। রংপুর কারমাইকেল কলেজের টপ ছিল আমার মেয়ে। আমি দারোয়ান চাচাকে সান্ত্বনা দিয়ে বললাম, আজকে থেকে আর এই রংপুর শহরে কোনো মেয়ে ধর্ষণের শিকার হবে না। আমরা একে একে সবাই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই চোখ পড়ে মিতুর ওপর। দেখি মিতুকে ফারহাদ মানে এমপির ছেলে ধরতে চেষ্টা করছে, কিন্তু মিতু পালিয়ে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে আমি রেগে যাই, ফরহাদের পায়ে গুলি করে দেই। আমাদের দেখে সবাই দাঁড়িয়ে যায়। তুই না, তোর বাপ আমি। আজকের পর এই শহরে তোদের মুখ আর কেউ দেখতে পারবে না। আজকে রাতের পর থেকে তোদের দুনিয়া দেখা শেষ। এতক্ষণে সবাই আমাদের উপরে হামলা শুরু করে দেয়। আমরাও কম না, প্রশিক্ষণপ্রাপ্ত। আমরা সব কয়টাকে মাটিতে লুটিয়ে দিলাম। পুরো বাংলো দেখি স্থির। ফরহাদের কাছে গেলাম। এবার জেনেছিস বাপেরও বাপ কীরকম? ফরহাদ ভয়ে চুপসে গেছে। মিতু আমাকে এই অবস্থায় দেখে থরথর করে কাঁপছে। ফরহাদকে হাত করা পরিয়ে বাইরে নিয়ে আসলাম, কারণ ফরহাদই বলতে পারবে এই 2 জায়গায় বোমা বিস্ফোরণে কাদের হাত আছে। তারপর সব কয়টাকে মেরে দিয়ে জামা কাপড় ঠিক করি, বাইরে নিয়ে আসি। মিতু আমার সাথেই ছিল। আপনারা ভাবছেন মিতু এখানে কি করে, কারণ মিতু ওদের আগে থেকেই টার্গেট ছিল। যখন মিতু বাইরে বের হয়, ফরহাদের ছেলে পেলে মিতুকে উঠিয়ে নিয়ে আসে। মিতু আমার সাথেই ছিল। বাইরে দারোয়ান চাচা হাততালি দিতে থাকে।
আর বলতে লাগে, আপনার মতো মেজর যদি বাংলাদেশের সবাই হতো তাহলে এদেশের নারীদের ধর্ষণের শিকার হতে হতো না। চাচা আপনি খুশি তো? হ্যাঁ বাবা, আজকে আমার মেয়ের খুনের শাস্তি পেল। চাচা আজকে থেকে আপনাকে এখানে আশা করি চাকরি করতে হবে না। তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাবা? যে চাকরি আপনার মেয়েকে বাঁচাতে পারলো না সেই চাকরি করে আপনি কি করবেন? আপনি এই ঠিকানায় আগামী রবিবার গিয়ে যোগাযোগ করবেন। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব বাবা? আরে চাচা কি করছেন? আমি আপনার ছেলের মতো। তারপর পুরো বাংলোতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে আসি। মিতু শুধু এতক্ষণ আমাদের কথাগুলো শুনছে, কিন্তু কিছু বলতে পারছে না। ভয়ে ভয়ে আমাকে বলল, তুমি মেজর আহমেদ আমাকে আগে কেন বলনি? কেন বিশ্বাস হয় না? আর আমাকে বলার সুযোগ দিলে তো। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমি তোমার উপর অনেক অন্যায় করেছি। কিসের মাপ? তুমি তো আমাকে চেনো না। প্লিজ বলছি তো, আর কখনো করব না এমন ভুল। ইটস ওকে। তুমি যেদিন সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। আর বলতে হবে না, অনেক রাত হয়েছে, এবার চলে যাওয়া যাক। সেখান থেকে সবাই চলে এলাম। মিতুকে তার বাসায় নামিয়ে দিয়ে ফ্রেশ হয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3টা বাজে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো মায়ের ফোনের রিংটনে। ফোনটা হাতে নিয়ে দেখি 10টা বেজে গেছে, আর আম্মু 15টা মিস কল দিয়েছে। ফোনটা রিসিভ করতেই আম্মুকে সালাম দিলাম। আম্মু কেমন আছো? আর ভালো নেই রে বাবা, আমার কোমরে খুব ব্যথা করতেছে। কেন, কি হয়েছে মা? আমি আর একা একা কাজ করতে পারছি না রে বাবা, কতবার বলছি ঘরে বউ নিয়ে আয়। হ্যাঁ আম্মু, অবশ্যই তোমার বৌমাকে নিয়ে আসবো। রংপুর থেকে গেলেই তোমার বৌমাকে সাথে করে নিয়ে যাব। ওহ তাই? তা বৌমা দেখতে কেমন, কি নাম তার? আম্মু তোমার বৌমা দেখতে একদম পরী, আর তার নাম হলো মিতু। তাড়াতাড়ি নিয়ে আসিস বাবা, বৌমাকে দেখতে খুব মন যাচ্ছে। আরও অনেকক্ষণ কথা বলে ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে নিলাম। একদম হিরোর গেটাপে কলেজে গেলাম। সবাই অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে। আমি সোজা প্রিন্সিপালের রুমে গেলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কিছু কথা বলে বাইরে চলে এলাম। দেখতে পেলাম কয়েকজন ছেলে কথা বলছে। আজকে ফাহাদ ভাই যে কেন নাই, বাস কার্টুন লন্ডন থেকে বোম পাঠিয়ে দিয়েছে। কোথায় লাগাতে হবে সেটা বলে দিলেই হবে। ফাহাদ ভাইকে ফোন দিও, পাওয়া যাচ্ছে না, কই যে গেল। তারপর আমি তাদের সামনে যেতেই ওরা চুপ করে দাঁড়িয়ে আছে। চোখ পড়ল গেটের সামনে। দেখতে পেলাম গেট দিয়ে মিতু প্রবেশ করছে। আমাকে দেখে সোজা আমার কাছে চলে এলো। আমায় বলতে লাগলো, সরি মাহমুদ, তোমার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালকে তুমি যদি না থাকতে তাহলে আজকে আমি এখানে থাকতাম না। ভাগ্যিস ঠিক সময়ে তুমি ওই জায়গায় চলে এসেছিলে। আরে আপনি কি বলেন এসব? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। মাহমুদ, আই লাভ ইউ। বাট আই হেট ইউ। মাহমুদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, বাট সেদিনের জন্য সরি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মিতুকে আর কিছু বলতে না দিয়ে সুমনদের ফোন করে জানিয়ে দিলাম কাজের মধ্যে তাড়াতাড়ি আসতে। মাহমুদ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি আমার এই জীবন আর রাখবো না। না, তুমি এরকম পাগলামি করো না। আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি এই হোটেলে চলে আসো রাত 9টার দিকে। এর মধ্যে সুমন, রুবেল, জিকরুল ও সবুজ তারা সবাই যার যার গেটআপ নিয়ে চলে আসে। কলেজের সবাই শুধু আমাকে দেখছে, আর ছেলেগুলো ভয়ে পালিয়ে যেতে লাগলো। সুমনরা তাদেরকে ধরে নিয়ে গাড়িতে তুলে নেয়। আমাকে এই অবস্থা দেখে কলেজের সবাই বলছে এটা মেজর মাহমুদ, কিন্তু ভয়ে কেউ পাশে আসতে পারছে না। সুমন তাদেরকে নিয়ে আমাদের পুরনো বাংলোতে চলে যায়। আমি মিতুকে নিয়ে তাদের বাসায় নামিয়ে দিয়ে চলে আসি, আর বলে আসি রাত 9টার সময় অবশ্যই আসবে। এর মধ্যে ছেলেগুলোকে ধরে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে দেয়। আমিও এতক্ষণে চলে এসেছি। এসে দেখি ফরহাদ ঘুমাচ্ছে। আমি 1 বোতল পানি দিয়ে ফরহাদের মুখে দেই। তখন ফরহাদ জেগে উঠল। বলো ফাহাদ ভাই, আপনি এখানে? আপনাকে আমরা অনেক খুঁজেছি। তুই এখানে? ফরহাদকে? ফরহাদ? আমি তো কাউকে চিনি না। তখন তাদেরকে বললাম, ভালোই ভালোই তোদের বসের নাম বলে দে। ওরা কেউ কিছু বলছে না। আমি রেগে গিয়ে তাদের উপরে 1006 ডিগ্রি টর্চার শুরু করে দেই, তবুও তারা বলছে না। আমরা মরে গেলেও আমাদের বসের নাম বলবো না। এই গ্যাংকে তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। এত মার খাওয়া সত্ত্বেও ওদের বসের নাম বলছে না। ঠিক সেই সময় ফরহাদের ফোনে কল আসে।
মিলন চৌধুরীর। ফোনটা রিসিভ করে লাউড স্পিকার দিয়ে বললাম, চুপচাপ যা বলে শুনে যাবি, আর হ্যাঁতে হ্যাঁ মেলাবি। কিরে ফরাদের বাচ্চা, আমি বিদেশ থেকে বোমা পাঠিয়ে দিয়েছি, এখনো কাজ হলো না কেন? এবার যেন নীলফামারীর একটা লোকও বাঁচতে না পারে। আর হ্যাঁ, আমি এখন আমেরিকায় আছি, দেশে ফিরতেই 2 দিন সময় লাগবে। রাজুর কাছে বোমা আছে, নিয়ে যাস। আজকে রাতের মধ্যে যেন নীলফামারী শহর শেষ হয়ে যায়। কথাগুলো মিলন চৌধুরী বলল, তারপর ফোন কেটে গেল। ফরহাদ শুধু হাসতেছে আর বলছে, আজকে নীলফামারীকে বাঁচা। আমি ফরহাদের উদ্দেশ্য করে বললাম, নীলফামারীর একটা মানুষেরও কোনো ক্ষতি হতে দেব না আমি, আর তোদের বেঁচে রেখে কোনো লাভ নাই। আমি আসল সন্ত্রাসীকে পেয়ে গেছি, তারপর তাদের সবাইকে ওখানে মেরে ফেলে দেই। সুমনদেরকে বলি যে লাশগুলো তিস্তায় ভাসিয়ে দিয়ে আয়। তারপর সন্ধ্যার সময় আমরা সব কিছু রেডি করে নেই, কারণ আজকে মিতুর জন্মদিন। এখন রাত প্রায় 9টা। মিতুও চলে এলো, মুখে কোনো হাসি নাই, মনে হচ্ছে বিকেলবেলা বাড়িতে গিয়ে কেঁদেছে অনেক। আমি মিতুর সামনে গিয়ে হাঁটু কেড়ে বসে একজোড়া গোলাপ দিয়ে প্রপোজ করি। মিতু তো খুশিতে আত্মহারা, সে বিশ্বাসই করতে পারছে না যে আমি ওকে ভালোবাসি। মিতু, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিনই তোমার নাম আমার মনের মধ্যে লিখে রেখেছি, আর তোমাকে আমার মায়ের বউ করে নিয়ে যাব, যদি তুমি রাজি থাকো। মিতু লজ্জায় লাল হয়ে গেছে আর বলছে, ধুর দুষ্টু, কেউ এরকম করে প্রপোজ করে? সবাই দেখছে তো। মিতু সোজা এসে আমাকে জড়িয়ে ধরে, আমিও মিতুকে জড়িয়ে ধরে আছি। আমি আর কিছু বলতে যাব তার আগেই মিতু নিজের ঠোঁটগুলো আমার ঠোঁটে ডুবিয়ে দেয়। আমার ঠোঁটগুলো এমনভাবে চুষতে থাকে যেন এতদিনের কষ্ট আজ তুলেই ছাড়বে। মিনিট 5 পর আমার ঠোঁটগুলোকে মুক্তি দেয় মিতু। সব কষ্ট ও রাগ নিমিষেই মাটি করে দিল মিতু। মিতু লজ্জা মাখা মুখ বানিয়ে নিচের দিকে চেয়ে রইল। এরকম করে সারা জীবন ভালোবাসতে পারবে আমাকে? তোমাকে আমি সারা জীবন এইভাবে ভালোবেসে যাব, কিন্তু আমার না ভয় হয় যদি তুমি কখনো হারিয়ে যাও। আরে পাগলি, তুমিও না, আমার কিছুই হবে না। তখন রুবেল ও জিকরুলকে রাজুকে ধরার জন্য পাঠিয়ে দিলাম। কারণটা তো আপনারা জানেন। এভাবেই গল্প করতে করতে রাত 12টা বেজে গেছে। মিতুর জন্মদিনে কেক কাটা হলো, সে আমাকে খাইয়ে দিল, আমিও তাকে খাইয়ে দিলাম। তারপর তাকে একটা হীরের আংটি দিয়ে প্রপোজ করলাম, আই লাভ ইউ মিতু। মিতু তার হাত দিয়ে আমাকে উপরে তুলে নিল। তারপর মিতুও বলতে লাগলো, আই লাভ ইউ টু মাহমুদ। মিতু আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। মিতু তার 2 ঠোঁট আমার 2 ঠোঁটের মধ্যে লাগিয়ে দিল। এবার 4 ঠোঁট এক হয়ে গেল। মিনিট 5 পর মিতু আমাকে ছেড়ে দেয়। কিছুক্ষণ এভাবে থাকার পর আমার মোবাইলে একটা কল আসে। আরে মেজর সাহেব, আমাকে চিনতে পেরেছেন? তোমার বন্ধুদের বাঁচাতে চাইলে এক্ষুনি নীলফামারী চিনির মেলে চলে আসো। কে আপনি? এই নে তোর বন্ধুদের সাথে কথা বল। তখন ফোনটা জিকরুলকে দিল। স্যার, আপনি আমাদের বাঁচান, এই লোকগুলো আমাদেরকে ধরে রেখেছে। হ্যাঁ জিকরুল, আমি আসছি, তোমরা চিন্তা করো না। তাড়াতাড়ি বার্থডে পার্টি শেষ করে মিতুকে তার বাসায় নামিয়ে দিয়ে আমার বাইকটা নিয়ে সোজা চিনির হোটেলে চলে আসি। সুমন জিকরুলকে বলি, তোরা কিছু পুলিশ নিয়ে তাড়াতাড়ি চিনির মেলে চলে আয়। আমি অলরেডি চলে এসেছি। ভিতরে প্রবেশ করতেই চোখ পড়ে রুবেল ও জিকরুলের দিকে। তাদের গলায় রশি দিয়ে বেঁধে রেখেছে। সেখানে যাওয়ার পর আমাকেও বেঁধে অস্ত্র সব নিয়ে আটকে দিল তাদের সাথে। দেখলে মেজর সাহেব আমার কত পাওয়ার? আমি এই বাংলাদেশের একটা বিভাগকে শেষ করে দেব। আমি লোকটার চেহারা দেখতে পারছি না, অন্ধকার থাকার কারণে। আজকেই তোর ও তোর সাথীদের জীবন শেষ মেজর। আমার হাতে তোদের মৃত্যু লেখা ছিল। জোরে জোরে হাসছে আর কথাগুলো বলছে, কার হাতে কার মরণ সময় এলেই বুঝতে পারবি। ঠিক তখনই লাইট জ্বলে ওঠে। আমি এবার লোকগুলোর চেহারা দেখতে পেলাম। আমি কি দেখলাম? এ তো স্বয়ং এমপি গোলাম মোস্তফা, যার ছেলেকে আমি মেরে তিস্তায় ভাসিয়ে দিয়েছি। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না মেজর। তুই সেদিন আমার ছেলেকে আমার চোখের সামনে মেরেছিস, কিন্তু আমি কিছুই বলতে পারিনি। তার প্রতিশোধ আমি আজকে তুলব। পিছন থেকে আরেকটা আওয়াজ শুনতে পেলাম, তুই আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছিস, তোকে আর বেঁচে রেখে কোনো লাভ নেই, আজকেই তোর শেষ দিন। লোকটা সামনে আসতেই দেখতে পেলাম এটা তো মিলন চৌধুরী। তাহলে তারা কি সব কিছু জেনে গেছে? আমার সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। কি করি এখন? আমার হাত পা সব বাঁধা। আমি এরকম অবস্থায় কিছুই করতে পারবো না। তখন মিলন চৌধুরী বলে,
কিরে মেজরের বাচ্চা, কি ভাবছিস? মরার জন্য তৈরি হ। তুই আমাকে মারবি? তোদের মতো জানোয়ারের হাতে আমার মরণ নাই। তোরা কি করে বাঁচবি সেটা নিয়ে ভাব। তো তাহলে মরার জন্য প্রস্তুত তো? হা 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 হা। আমার হাসি পাচ্ছে। আমি একজন দেশের সৈনিক, আমি মরণকে ভয় করি না। মিলন চৌধুরী রেগে গিয়ে আমাকে গুলি করতে যাবে, ঠিক সেই সময় সুমন ও সবুজ কিছু পুলিশ নিয়ে আসে আমাদের বাঁচাতে। সুমন দেখে যে মিলন চৌধুরী আমার উপর পিস্তল তাক করে আছে। সুমন সোজা মিলন চৌধুরীর হাতে গুলি করে দেয়। মিলন চৌধুরীর পিস্তল হাত থেকে পড়ে যায়। তারপর মিলন চৌধুরীকে দুই পায়ে দুইটা সুমন গুলি করে দেয়। ঠাস ঠাস করে গুলির শব্দ শোনা যাচ্ছে। দুই দলে তুমুল হারে লড়াই করছে। সবুজ এসে আমাদের দড়িগুলো খুলে দেয়। আমরাও যুদ্ধে নেমে পড়ি। মিনিট পাঁচেক পর সবগুলো উধাও, কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি চিৎকার করে বললাম, কিরে মিলন চৌধুরী, তুই না আমাদেরকে মারবি? এখন কি হলো তোদের দলের? আর এমপির বাচ্চা কই গেলি? দেখতে পেলাম এমপির বাচ্চা এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। সবুজ তাকে ধরে নিয়ে সামনে আনে। দুজনকে একসাথে চেয়ারের সাথে বেঁধে রাখি। মিলন চৌধুরী ভয়ঙ্করভাবে একটা হাসি দিল। তুই আমাকে মেরে ফেললে আমার ছেলের হাত থেকে বাঁচতে পারবি না, তোর পরিবারের কেউ বাঁচতে পারবে না। কথাগুলো শুনে আমার রাগ মাথায় উঠে যায়। তাদের দুজনকেই পাঠিয়ে দেই ওপারে। আসলে সেদিন যে ফরহাদকে ফোন করেছিল সে মিলন চৌধুরী না, সে ছিল মিলন চৌধুরীর ছেলে প্রকাশ চৌধুরী। প্রকাশ চৌধুরী হলো আন্ডারওয়ার্ল্ডের কিং। দেশের সব জায়গায় তার হাত আছে। এমপি, মিনিস্টার থেকে শুরু করে বড় বড় নেতারা তার পকেটে থাকে। ক্রাইম থেকে শুরু করে নারী ও শিশু পাচার সহ বিভিন্ন ধরনের অপরাধের সাথে সে যুক্ত। আইনের চোখে ফাঁকি দিয়ে দেশের বাইরে চলে যায়। দেশের বাইরে থেকে এসব কর্মকাণ্ড দেশের মধ্যে চালাচ্ছে। প্রকাশ চৌধুরী বর্তমানে লন্ডনে আছে। আমরাও তাদের সবার লাশগুলো ওখানে রেখে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে সকাল 10টার দিকে। বাইরে বের হই, একটা দোকানে যাই। মামা, এক কাপ কফি দেন তো। দিচ্ছি মামা। মামা কফি দিয়ে চলে গেল। যখন ওই কফিতে চুমুক দিব তখনই টিভিতে চোখ পড়ল। টিভিতে বড় বড় করে হেডলাইনে দেখাচ্ছে এবং 10টা সংবাদ দেখাচ্ছে। রাতে রংপুর শহরে শিল্পপতি মিলন চৌধুরী রংপুর রানিং এমপি গোলাম মোস্তফাকে কারা যেন নির্মমভাবে হত্যা করেছে। খবরটা শুনে আর কেউ খুশি হোক বা না হোক, আমি ঠিকই খুশি। তারপর কফিটা খেয়ে একটা সিগারেট ধরালাম। হ্যাঁ, আমি টেনশনে সিগারেট খাই মাঝে মাঝে। এটা আমার নেশা না, শখে খাই। সিগারেট খেয়ে রুমে চলে এলাম। তারপর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। কিছু হালকা নাস্তা করে সুমনদেরকে ডাক দিলাম। সে সময় কর্নেল আমাকে ফোন করে। মেজর মাহমুদ, মিশনটা কি শেষ? না, এখনও হয়নি। নতুন একটা পয়েন্ট পেয়েছি। মিলন চৌধুরীর ছেলে প্রকাশ চৌধুরীর খবর জানতে পেরেছি। প্রকাশ চৌধুরী এখন লন্ডনে আছে। সেখান থেকেই এখানকার লোক দিয়ে এসব কর্মকাণ্ড করে। তাহলে তো ভালোই হলো। এখন প্রকাশে আর কেউ বাঁচতে পারবে না। তুমি ওখান থেকে তাড়াতাড়ি চলে এসো। আর হ্যাঁ, ওই স্কুলটায় গিয়েছিলে? না, এখনও যাইনি। ঠিক করেছি আজকে স্কুলটার উদ্দেশ্যে যাব, কিছু সাহায্য করে সান্ত্বনা দিয়ে আসবো। তাড়াতাড়ি সেখান থেকে চলে আসবে। একটা নতুন কেস পেয়েছি। কেসটা খুবই জটিল। কালকের মধ্যেই রংপুর থেকে চলে আসবে। হ্যাঁ, অবশ্যই। আজকে স্কুলটা থেকে ঘুরে আসি। আগামীকাল বিকেলবেলা অফিসে যাব ইনশাআল্লাহ। আরও কিছুক্ষণ কথা বলে কর্নেলের ফোন কেটে দেই। এরপর সুমনদের আমার রুমে চলে আসতে বলি। তাদেরকে বললাম, কর্নেল আমাদেরকে কি বলেছে তা সবার মনে আছে তো? কি বলেছিল? আমাদের তো মনে নেই। তাহলে শুনুন। আমাদেরকে যে স্কুলটার শিক্ষার্থীরা বোমা বিস্ফোরণে নিহত হয়, আমাদেরকে সেখানে যেতে হবে, মানে জলঢাকা থানায়। ও হ্যাঁ, মনে পড়েছে। তোরা যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আজকে সবাই মিলে হোটেলে ভাত খাবো। তারপর মিতুকে ফোন করে রেডি হয়ে কলেজে আসতে বলি। আসলে মিতু আমাদের সাথেই যাবে। মিতু আগে থেকেই স্কুলটাকে চেনে, কারণ স্কুলের প্রতিষ্ঠাতা রংপুর কারমাইকেল কলেজের ছাত্র, মানে মিতুর ফ্রেন্ড। তারা একসাথেই পড়ে। কিন্তু বোমা বিস্ফোরণের কারণে কলেজে আসতে পারেনি স্কুলের প্রতিষ্ঠাতা। সুমনরা রেডি হয়ে চলে এসেছে, আমাদের জন্য বাইরে গাড়িতে করে অপেক্ষা করছে। আমি কিছু টাকা সঙ্গে করে নিলাম। টাকার অ্যামাউন্টটা আপনাদের না বলি। তারপর গাড়িতে উঠি, মিতুকে পিক আপ করে নিলাম। তারপর একটা হোটেলে এসে সবাই মিলে নাস্তা করি। একটা করে লাচ্ছি খাচ্ছি, খুব আরাম পাচ্ছি। নাস্তা করা শেষ করে গাড়িতে করে সোজা রংপুর থেকে পাগলাপীর হয়ে জলঢাকা থানায় চলে আসি। এসে থানার এসআইয়ের সাথে কথা বলি।
তাকে আমাদের সঙ্গে করে নিয়ে স্কুলটার উদ্দেশ্যে রওনা দিই। আসলে এটা একটা স্কুল না, এটা একটা সংগঠন। আর হ্যাঁ, সংগঠনটা নাম তো আপনাদের বলাই হলো না। সংগঠনটির নাম হচ্ছে জীবন্তরী পাঠশালা, জলঢাকা থানার দুন্দিবাড়ি মাইজালি পাড়া গ্রামে অবস্থিত। আমরা গল্প করতে করতে জীবন্তরী পাঠশালা চলে এসেছি। স্কুলের মাঠে গাড়িটা রেখেই স্কুলটাকে দেখে আমার মন ভরে গেল। স্কুলের যে পরিবেশ তাতে আমি মুগ্ধ। প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী, কয়েকজন কলেজ পড়ুয়া শিক্ষার্থী, এদেরকে বিনামূল্যে পড়াচ্ছে। আর একটা কথা আপনাদের তো বলাই হয়নি, আমরা এখানে আসার আগে প্রায় 1000 থেকে 1200 পিস লিচু নিয়ে আসি ছাত্রছাত্রীদের জন্য। আমাকে এখানে আসার খবর পেয়ে দেশের সবগুলো চ্যানেলের সাংবাদিক চলে আসে আমাদের ছবি তুলতে। আমাকে দেখেই সংগঠনের প্রতিষ্ঠাতা অফিসার রহমান ভাই অনেক খুশি। আর এই স্যার, আপনি এখানে? আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার মতো একজন মেজর আমাদের এই ছোট্ট সংগঠনে পা রাখবে। সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। তারপর মিতু ও সুমন, সঙ্গে আমিও ছিলাম। সবাই মিলে নিজের হাতে সকল ছাত্রছাত্রীদেরকে লিচু দিয়ে দেই, সঙ্গে কিছু উপদেশ। সবাই মিলে প্রতিষ্ঠাতার বাড়িতে লাঞ্চ করি। আসলে খুবই খিদা পেয়েছিল। তারপর সংগঠনের সকল সদস্যদের সাথে হ্যান্ডশেক করে কিছু আর্থিকভাবে সাহায্য করে চলে আসি রংপুরে। মিতুকে আজকে খুবই খুশি দেখাচ্ছে, আমাকেও কম খুশি লাগছে না। গরিব এতিম ছেলেদেরকে সাহায্য করে আমার মনটা আনন্দে ভরে গেল। চাইলে আপনারাও সাহায্য করতে পারেন। আমার লোকদের রাস্তায় নামিয়ে দিয়ে মিতুকে নিয়ে তাদের বাসায় চলে আসি। আসলে আগামীকাল আমাদেরকে ঢাকা চলে যেতে হবে, তাই আর কি বিয়ের আলাপ করতে এলাম। মিতুদের বাসায় আমার গাড়ি দেখে দারোয়ান আমাকে স্যালুট করলো। অবশেষে মিতুদের বাসার দরজার কাছে দাঁড়িয়ে আছি। কলিং বেল বাজাতেই মিতুর আম্মু এসে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি আমাদের বাসায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। জি আন্টি, আমি। মা, বাহিরে দাঁড়িয়ে কথা বলবে না আমাদের ভিতরে নিয়ে যাবে? তারপর আমরা ভিতরে চলে গেলাম। সবাই মিলে গল্প করছে। আন্টি নাস্তা বানাতে গেল। বাবা, তোমার মিশনের কাজ কত দূর? আর এই রংপুর শহর থেকে কবে যাচ্ছ? জি আঙ্কেল, মিশনের কাজ প্রায় শেষ। পরশুদিন আমাকে যেতে হবে, আর একটা দিন আছে। এর মধ্যে আন্টি নাস্তা নিয়ে চলে আসে। আমাদের সবাইকে একটা করে চা দিয়ে দিল, সঙ্গে কিছু হালকা নাস্তা করতে করতে, আঙ্কেল আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি মিতুকে কালকে বিয়ে করতে চাই। আমার কথাগুলো শুনে মিতু লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আরে বাবা, তুমি কি বলছো? এটা তো খুশির খবর। তোমার মতো একজন মেজরের বউ হবে আমার মেয়ে মিতু। মিতুর আম্মু কয়ে গেলে মিষ্টি নিয়ে আসো। আমি রান্নাঘরে আসতেছি, একটু অপেক্ষা করেন। তার কিছুক্ষণ পর আন্টি মিষ্টি নিয়ে আসে। আসলে বাবা, আমার একমাত্র মেয়ে মিতু, কখনো তাকে কষ্ট কি আমরা বুঝতে দেইনি। আমার মেয়ের খুশিতেই আমরা খুশি। মিতু যদি রাজি থাকে তাহলে কোনো কথাই নেই। তারপর আঙ্কেল সেখান থেকে চলে গেল। বিয়ের সব আয়োজন করতে আমিও মিতুদের বাসা থেকে চলে এলাম। হোটেলে এসে সুমনকে ডাক দিলাম। বললাম, আগামীকাল আমার বিয়ের সমস্ত দায়িত্ব তোদের। যা কাজ করা লাগে তোরা করবি, কোনো ভুল যেন না হয়। তারপর আব্বু আম্মুকে ফোন করে রাতের মধ্যেই রংপুরে আসতে বললাম, আর আমার বিয়ের সংবাদটা তাদের দিয়ে দেই। আম্মু তো অনেক খুশি। তারপর ফোনটা কেটে দিতেই কর্নেল স্যারের ফোন। আমি তাড়াতাড়ি ফোনটা রিসিভ করি। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মাহমুদ, তুমি কালকেই চলে এসো। তোমাকে একটা মিশনে যেতে হবে তাড়াতাড়ি। কালকে যেতে পারবো না, পরশুদিন যাব। আসলে এখানে একটা মেয়ের প্রেমে পড়েছি। কালকে আমাদের বিয়ে। স্যার আপনি অবশ্যই কিন্তু বিয়েতে আসবেন। আমি জানি কর্নেল স্যার আসবে না, তবু আর কি দাওয়াত তো দিলাম। মাহমুদ, আমি যেতে পারবো না। শুভকামনা ও দোয়া রইল তোমার অমতের সহধর্মণীর জন্য। ধন্যবাদ স্যার। তারপর মিতুর সাথে কিছুক্ষণ ফোনে কথা বলে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে জেগে দেখি মা বাবা চলে এসেছে। মা আমার জন্য কফি বানাচ্ছে। মা, তোমরা কখন এলে? আর বাবা কোথায় গেছে? তোর বাবা বাজারে গেছে তোর বিয়ের জিনিসপত্র কিনতে। এরপর ফ্রেশ হয়ে বাইরে বের হয়। একটা দোকানে গিয়ে একটা স্টার সিগারেট খাচ্ছি। তখনই চোখ পড়ল কয়েকজন ছেলের দিকে। ছেলেগুলো কয়েকজন মহিলাকে ধরে টানাটানি করে গাড়িতে তুলছে। আমি গাড়ির নাম্বারটা নোট করে নেই। সুমনকে সঙ্গে সঙ্গে আসতে বলি। তারপর সবাই মিলে গাড়িটাকে ট্র্যাক করি। সেখানে চলে আসি। এখানে এসে তো আমি অবাক। আমি কি দেখছি? প্রায় 100 জন নারী হবে। সবাইকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, আর ছেলেগুলো জুয়া খেলছে। কয়েকজন ছেলে একটা রুমের মধ্যে মনে হয় মেয়েদেরকে
নির্যাতন করছে। তাহলে বুঝলাম এখানে এখনও নারী ও শিশু নির্যাতন কেসটা সমাধান হয়নি। এর পিছনে কার হাত আছে এই বিষয়টা আমাকে ভাবাচ্ছে। একদিকে আজকে আমার বিয়ে, বারবার আম্মু ফোন দিচ্ছে, মিতু অনেকবার ফোন দেয়, ফোনটা রিসিভ করার সময় পাইনি। আমরা সবাই মিলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি, আরে এই লোকটা তো মিলন চৌধুরীর ডান হাত ছিল। তার মানে এই লোকটার সাথে এই কেসটা কোনো না কোনো সম্পর্ক অবশ্যই আছে। আমাকে দেখে লোকটা অবাক। আরে মেজর সাহেব যে আপনি এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। আসল কথা হলো, খারাপ কখনো লুকিয়ে থাকে না, সেটা যেভাবেই হোক প্রকাশ পায়। আমাকে জ্ঞান দিতে হবে না, তুই আমার সাহেবকে মেরেছিস। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। রাখে আল্লাহ মারেকে, তোরা সবাই আমাদের কিছুই করতে পারবি না। এরপর শুরু হয়ে যায় তুলকালাম। ফটাফট ফটাফট করে গুলি চলে। গুলি এসে লাগে সুমনের বুকে। সুমন সঙ্গে সঙ্গে পড়ে যায়। তা দেখে আমি আরও রেগে যাই। 2 হাত দিয়ে গুলি করা শুরু করে দেই। একদিকে আমার ফোন শুধু বেজেই চলেছে। সবাইকে মেরে ফেলে দেই। লোকটা জোরে জোরে হাসছে। তুই আমাকে মারবি মেজর? আমাকে মারতে গেলে তোর মতো মেজরকে আরও একবার জন্ম নিতে হবে। তখন পিছন থেকে কেউ একজন আমার মাথায় আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আর কিচ্ছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। স্যার, আপনার জ্ঞান ফিরেছে। আপনি তো 9 মাস কমাইছিলেন। এখনও ডাক্তার সাহেবকে ফোন করে জানিয়ে দিতে হবে, সঙ্গে আপনার পরিবারকেও। তারপর কিছু ডাক্তার এসে আমাকে চেক আপ করতে লাগলো। দেখলো যে আমি ঠিক আছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। মানে আমার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। মাথায় জোরে আঘাত পাওয়ার জন্য কয়েকজন লোককে ভিতরে আসতে দেখলাম। তারা হাউমাউ করে কাঁদছে আর বলছে, বাবা তুমি বেঁচে আছো? তুমি আজ 9 মাস যাবত তো কোমায় ছিলে, আজ তোমার জ্ঞান ফিরলো। কে আপনি? আপনাদেরকে তো চিনতে পারলাম না। সবার মধ্যে একজন লোক বলল, আমি তোমার বাবা। এই মহিলাটাই হলো তোমার মা। আজব তো, আমি বলছি না আমি আপনাদের কাউকে চিনি না, না তো আপনাদের সাথে আমার কোনো পরিচয় আছে। তখন গেটের দিকে চোখ পড়ল আমার। একটা মেয়ে শুধু কান্না করছে, কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে, চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। সবাই মিলে মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে। কে এই মেয়েটা? তার জন্য আমার মনটা চিনচিন করছে কেন? তখন ডাক্তার এসে বলল, তোমার শরীর কি খারাপ লাগছে? তোমার নাম কি, তুমি বলতে পারবে? আমার নাম কি? ও হ্যাঁ, আমার মনে পড়েছে। আমার নাম মাহমুদ হাসান মিজু। এই লোকগুলো তুমি কি চিনতে পারছো? না, আমি এই লোকগুলো কাউকেই চিনতে পারছি না, কিন্তু এদের জন্য আমার কেন যেন মায়া হচ্ছে। আচ্ছা, তুমি এই লোকগুলোর সাথে বাসায় চলে যাও। আসলে এই পৃথিবীতে তোমার আপন বলতে এই লোকগুলোই। ধন্যবাদ ডাক্তার। তারপর আমি লোকগুলোর সাথে তাদের বাসায় চলে আসি। বারবার খেয়াল করলাম সবাই আমার দিকে কান্না করছে। মাহমুদ, তুই কি সত্যি আমাদেরকে চিনতে পারছিস না? তাদের বাসায় চলে আসি। আমাকে একটা রুমে ঢুকিয়ে দিল। রুমটাতে প্রবেশ করতেই আমার যেন কেমন লাগছে, মনে হচ্ছে এখানে আমি অনেক আগেই ছিলাম। তখন একটা মেয়ে এলো, যে মেয়েটাকে হাসপাতালে কান্না করতে দেখেছি। মেয়েটা কান্না করছে আর বলছে, মাহমুদ, তুমি কি আমাকে চিনতে পারছো না? যেদিন আমাদের বিয়ে হওয়ার কথা ছিল সেদিন থেকেই তুমি এখন অবধি 9 মাস হসপিটালে ছিলে। তোমার নাম কি? তুমি আমার রুমে কেন? তোমাকে তো আমি চিনতে পারলাম না। সত্যি মাহমুদ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ভালোবাসা মিতু। আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তাই এইভাবে হবে আমি ভাবতেই পারিনি। মিতু কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আমি রুমের চারিদিকে ঘুরতে এসেছি। রুমের দেওয়ালে হুবহু আমার মতো দেখতে একজন মেজরের ছবি। এ কী করে সম্ভব? আমার মতো দেখতে একজন মেজর। এসব ভাবতে ভাবতে একজন মহিলা এসে আমাকে লাঞ্চ করার জন্য নিচে ডাকে। আমি নিচে গেলাম। সবাই মিলে একসাথে লাঞ্চ করছি। লাঞ্চ করে রুমে এসে শুয়ে পড়লাম। মাথাটা কেন জানি ব্যথা করছে। কোনো দিকে মনোযোগ না দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙে মেয়েটার ডাকে। তাড়াতাড়ি উঠে, এই মেয়ে, তুমি আমার রুমে কি করো? জানো না একজন পুরুষের রুমে ঢুকতে অনুমতি লাগে? কিসের অনুমতি? কেউ স্বামীর ঘরে ঢুকতে অনুমতি নেয়? আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। নাস্তা করে আমার মোবাইলটা খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। বাসা থেকে বের হয়ে আসি। রাস্তায় একা একা হাঁটতেছি। মাথাটা আমার প্রচণ্ড ব্যথা করছে। তখন কেউ একজন ডাক দিল,
মাহমুদ ভাই, আরে মাহমুদ ভাই, দাঁড়াও, একটু দাঁড়াও। আমি পিছনে তাকিয়ে দেখি একটা ছেলে আমার দিকে দৌড়ে আসছে। কে রে তুই? আমাকে এভাবে ডাকছিস কেন? মাহমুদ ভাই, আমি রুবেল। আপনি বেঁচে আছেন? আমরা তো ভাবছি আপনি মরেই গেছিলেন। স্যার, আপনার প্রিয় বন্ধু সুমন মারা গেছে। তুই আমার সম্পর্কে জানিস? তাহলে সব কিছু খুলে বলতো, কে আমি, কি আমার পরিচয়। তখন রুবেল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলল। আরে আমি তো একজন মেজর, কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন। তখন হঠাৎ করে মাথায় প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে রাস্তার মাঝেই অজ্ঞান হয়ে পড়ি। রুবেল আমাকে তাড়াতাড়ি পার্শ্ববর্তী একটা হাসপাতালে নিয়ে যায়। এদিকে বাড়ির সবাই আমাকে খুঁজতে খুঁজতে হাসপাতালে চলে আসে। একটা রাত হাসপাতালে ছিলাম। আমার পাশে সেই মেয়েটা ছিল। সকালে ঘুম ভাঙল, চেয়ে দেখি মেয়েটা আমার বুকের মাঝে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি মেয়েটাকে ডাকার চেষ্টা করি, কিন্তু আমার যেন অনেক ভালো লাগছিল যে মেয়েটাকে আমি আগে থেকে চিনি, কারোর সাথে কোনো না কোনো সম্পর্ক আমার আছেই। যখন টের পেল, আমাকে দেখে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। তখন ডাক্তার এসে আমাকে চেক আপ করতে লাগলো। তারপর কোনো সমস্যা খুঁজে না পেয়ে মেয়েটার সাথে বাসায় চলে আসি। নাস্তা করে আমি রুমে গেলাম। মনে হচ্ছে কিছু কিছু কথা আমার হৃদয়টাকে কাঁদাচ্ছে। এসব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠতে যাব, আবারও মাথায় ব্যথায় সিঁড়ি থেকে পড়ে যাই। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাসায় ডাক্তার আসে, আমার চিকিৎসা করা হয়। 3 দিন পর জ্ঞান ফিরলে আমি চোখের সামনে সবার প্রথমে মিতুকে দেখতে পেলাম। মিতু আমার পাশে বসে কান্না করছে। আমাকে জেগে ওঠা দেখে মিতু সবাইকে ডাকা শুরু করে দিল। মা, বাবা, সবাই এসে দেখে যাও, মাহমুদের জ্ঞান ফিরেছে। তখন তাড়াতাড়ি মা বাবা আমার রুমে চলে এলো। আমি বিছানা থেকে উঠে বসি। আমার কি হয়েছিল, আর আমি এখানে কেন? আমার তো রংপুরে থাকার কথা। বাবা, এসব পরে ভাব। তুই যে আবার আগের মতো হয়েছিস এটাই বড়। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। মা, আগে আমায় বলো তো আমার কি হয়েছিল। শুনুন তাহলে, সেদিন তোর আর মিতুর বিয়ে। তুই কিছু কাপড় কিনতে শপিং মলে চলে যাস, কিন্তু আর তোর ফেরার কোনো কথা নেই। আমরা অনেক খোঁজাখুঁজি করি, তোর ফোন বাজে কিন্তু তুই রিসিভ করিস না। আমরা হয়রান হয়ে পুলিশের কাছে যাই। পুলিশের সহায়তায় তোকে একটা পুরনো ভাঙা বাড়িতে অজ্ঞান অবস্থায় পাই, তার সাথে সুমনের লাশ আর তোর বাকি বন্ধুদের আহত অবস্থায়। সেখান থেকে আমরা তোর বন্ধুদের ও তোকে সোজা ঢাকা মেডিকেলে আনা হয়, তোর চিকিৎসা করা হয়। তোর বাকি বন্ধুরা সবাই সুস্থ হয়ে চলে যায়, আর সুমনের লাশ দাফন করা হয়। দীর্ঘ 9 মাস কোমায় থাকার পরে কাল তোর জ্ঞান ফিরেছে, কিন্তু ডাক্তার বলে তোর স্মৃতিশক্তি লোপ পেয়েছে। তুই আমাদের কাউকে চিনতে পারছিস না। পরে তোকে বাসায় আনা হয়। আল্লাহর কি লীলা খেলা, আজকে তুই সিঁড়ি দিয়ে ওঠার সময় পা পিছলে পড়ে যাস। মাথায় আবারও আঘাত পাওয়ার পরে এখন পুরোপুরি সুস্থ। মা কান্না করতে করতে কথাগুলো বলল। আমি কথাগুলো শুনে হকচকিয়ে উঠে পড়ি। কি বলো মা, সুমনা মারা গেছে? হ্যাঁ বাবা, আমরা তাই দেখছি। কথাগুলো বলে মা বাবা সেখান থেকে চলে গেল। তখন আমার চোখ পড়ল মিতুর দিকে। আমি মিতুকে ডেকে আমার কাছে নেই। মিতু শুধু কান্না করছে। আরে পাগলি, এভাবে কেউ কাঁদে নাকি? আমার যে কষ্ট হয়। মিতুকে জড়িয়ে ধরে আদর করতে থাকি। এভাবে দিনটা কেটে গেল। বিকেলবেলা বাবা মাকে বলে মিতুকে নিয়ে একটু ঘুরতে বের হলাম। একটা রিকশায় উঠে দুজনে দুজনের দিকে তাকিয়ে আছি। মিতু আমার হাত চেপে ধরে আছে। তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে না তো? না রে পাগলি, আর কখনো যাব না। তারপর মিতুকে নিয়ে একটা পার্কে যাই। বিকেলবেলা ঘোরাঘুরি করে কিছু শপিং করে বাসায় চলে আসি। বাসায় এসে মা বাবাকে বলি, আগামীকাল আমি মিতুকে বিয়ে করব। কোনো আয়োজন করার দরকার নাই, শুধু মিতুর বাবা মাকে আজকে রাতের মধ্যেই আমাদের বাসায় আসতে বলো। বাবাকে কথাগুলো বলে আমি উপরে আমার রুমে চলে আসি। আমি ডায়েরিটা খুঁজতে লাগলাম, যেটার মধ্যে সবার নাম্বার আছে। নাম্বারগুলো খুঁজতে খুঁজতে রাত 11টা বেজে গেছে। তাই আর দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে নাস্তা করছি। ঠিক সেই সময় আমার জ্ঞান ফেরার কথা শুনে অফিস থেকে কর্নেল ও সেনাপ্রধান অনেকগুলো সেনাবাহিনী নিয়ে এসেছে আমার বাসায়। আমি তাদেরকে স্যালুট করি। আরে কি করছো মাহমুদ? তোমার তো প্রমোশন হয়ে গিয়েছে, তুমি দেশের জন্য শহীদ হতে চলেছিলে।
তাই সরকার তোমার প্রমোশন দিয়ে দিয়েছে। তুমি আজকে থেকে একজন কর্নেল। ধন্যবাদ স্যার। আর হ্যাঁ, আমার শত চেষ্টা সত্ত্বেও সুমনকে বাঁচাতে পারেনি। জিকরুল, সবুজ, রুবেল ওদের প্রমোশন হয়েছে। ওরা মেজর পদে বিভিন্ন জায়গায় কাজ করছে। আজকে সবাই মিলে আমরা এসেছি তোমাকে দেখতে। জিকরুল, সবুজ, রুবেল আমাকে দেখে কান্না করে ফেলে। আমিও আর থাকতে পারলাম না, তাদের সঙ্গে আমিও কান্না করে ফেলি। যখন সেনাপ্রধান ও কর্নেল স্যার সবাই চলে যাবে, তাদেরকে আমার বিয়ের দাওয়াত দেই, আমার বন্ধুদের থাকতে বলি। কিরে মামা, আবারও বিয়ে করবি? হ্যাঁ, সামনের বার তো আর করতে পারলাম না। সবুজরা বিয়ে বাড়ি থেকে শুরু করে বাসর ঘর সাজানো শেষ করে। মিতুর মা বাবা চলে আসে সন্ধ্যার দিকে। কাজে দিয়ে আমাদের বিয়েটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর এইদিকে সারা দেশের নারী ও শিশু পাচার বেড়ে গেছে। প্রকাশ চৌধুরী লোকেদের দিয়ে এদেশের সকল নারী ও শিশুদের বিদেশে পাচার করছে। দেশের সকল ধরনের অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। এই 9 মাসে বাংলাদেশ একটা হুমকির মুখে দাঁড়িয়ে আছে। আর একটা কথা, প্রকাশ চৌধুরী এখন বাংলাদেশে থাকে। এদেশে থেকেই সে এসব কাজ করছে। আগে বিয়েটা করে নেই, তারপর তোর 12টা বাজাবো। আপনারা দোয়া করবেন বাসরঘরটা যেন ভালো করে করতে পারি। অবশেষে কাজী আমাদের বিয়েটা পড়িয়ে দিল। বাসর ঘরের সামনেই দাঁড়িয়ে আছি, সবুজরা জোরে ধাক্কা দেয়। কি মামা, বিয়ে তো করে ফেললি, বিলাইটা যেন ভালো করে মারিস, নাহলে কিন্তু খবর আছে। বাসর ঘরে প্রবেশ করলাম, দরজাটা ভালো করে লাগিয়ে দেই যেন কেউ উকি দিতে না পারে। বলা তো যায় না নতুন স্বামী স্ত্রী। বিছানার কাছে যেতেই দেখি ইয়া লম্বা একটা শাড়ি মিতু মাথায় দিয়ে মাথা নিচু করে বসে আছে। তার কাছে যেতেই মিতু বিছানা থেকে নেমে আমার পা ধরে সালাম করে। আরে আরে কি করছো? তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে। মিতুকে দাঁড় করিয়ে বুকের মধ্যে নেই, তারপর বিছানায় গিয়ে অচিনপুরে চলে যাই। থাক, আর বলতে হবে না। সকালে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করে নিই, মিতুকে নিয়ে বাইরে বের হই, আবারও বাসায় আসি। এভাবে কেটে গেল 5 দিন। আজকে অফিসে যাব, তাও আবার ডিউটিতে। অফিসে আসতে সবাই আমাকে স্যালুট করতে থাকলো। কারণটা তো বুঝতেই পারছেন। আমি সোজা ভিতরে গিয়ে আমার কেবিনে বসে পড়ি। তারপর আমার বন্ধুদের ডাক দেই, কিছু সৈন্যদের একটা মিটিংয়ের আয়োজন করি। মিটিংয়ে আমি প্রধান বক্তা। ডিয়ার অফিসার, আজকে আমাদের এখানে একত্র হওয়ার একটাই কারণ, এই দেশের নারী ও শিশু পাচার বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের চোরাকারবারি মাল দেশে এনে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করে বাংলাদেশের ক্ষতি করছে প্রকাশ চৌধুরী। আমি চাই দেশের মধ্যে কোনো জানোয়ার যেন বেঁচে থাকতে না পারে। সেজন্যই আজকের এই মিটিং ডাকা হয়। আপনাদেরকে আমি 3টা টিমে ভাগ করব। মেজর সবুজ, আপনার একটা টিম হবে। প্রকাশ চৌধুরী কি করছে, কোথায় যাচ্ছে, তার পিছনে কার কার হাত, সেটার খোঁজ খবর রাখা। মেজর রুবেল, আপনার একটা টিম হবে। প্রকাশ চৌধুরী বাসার মধ্যে প্রবেশ করবে, বাসার সকল সিসি ক্যামেরা হ্যাক করবে। প্রকাশ চৌধুরীর কম্পিউটারে যত ডাটা আছে সব কিছুই আমার চাই। আর আমি জিকরুলকে নিয়ে মাঠে নেমে পড়ব। যেভাবেই হোক প্রকাশ চৌধুরীকে মারতে হবে। তার মতো জানোয়ার যেন এই দেশে বেঁচে না থাকে। ইয়েস স্যার। তাই যেন হয়। প্ল্যান করার 7 দিন পর প্রকাশ চৌধুরীর খুঁটিনাটি সব জানা হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। এদেশের কয়েকজন বড় বড় মন্ত্রী তার সাথে হাত মিলিয়ে কাজ করছে। এদিকে মেজর সবুজ এই 7 দিনে সকল মন্ত্রীদের ধরে আমাদের আস্তানায় নিয়ে আসে, দড়ি দিয়ে বেঁধে রাখে। আমি চলে আসি আমাদের আস্তানায়। এসেই ফটাফট গুলি করা শুরু করে দিলাম, কারণ পাওয়ার আমার হাতের মধ্যে। আর এদেরকে তো বেঁচে রেখে কোনো লাভ নাই, কারণ এরা দেশের শত্রু। এখন শুধু বেঁচে আছে প্রকাশ চৌধুরী ও তার দলবল। আজকে রাতেই আমরা প্রকাশ চৌধুরীর বাড়িতে হামলা করব। সেই সময়টা চলে এসেছে। রাত প্রায় 11টা। আমি প্রায় 1000 সৈন্য নিয়ে প্রকাশ চৌধুরীর বাড়ির চারিদিকে ঘিরে ফেলি। 110 জন সৈন্য নিয়ে ভিতরে যাই। গিয়েই তো আমি অবাক, এরা কি করে বুঝলো মেজর রুবেল ও তার সহপাঠীরা আমার পাঠানো লোক? ও আমার তো খেয়াল ছিল না। মিলন চৌধুরীর ডান হাত, আপনারা বুঝতে পেরেছেন তো? তাকে এখানে দেখতে পেলাম, কারণ সে তো আমাদের সবাইকেই চেনে। কিরে মেজরের বাচ্চা মাহমুদ, একবার মরণের হাত থেকে ফিরে এসেছিস, তাতে ইচ্ছা মেটেনি, আবারও আমার হাতে মরতে এলি। এবার মনে হয় তোকে আর বেঁচে রাখবো না। পেছন থেকে হামলা করে বিড়ালও বাঘ হতে চায়, আর তুই কোন হরিদাসের বাল। আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচায়
সেটাই আগে ভাব। এক কথায় দুই কথায় লেগে গেল যুদ্ধ। ঠাস ঠাস করে গুলি করছে, অনেক লোককে মেরে দেই। আমাদের সৈন্যবাহিনীও কিছু আহত হয়। এভাবে চলতে চলতে প্রায় 20 মিনিট যুদ্ধ চলে দুই দলের মধ্যে। এক পর্যায়ে সব উধাও, কাউকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রকাশ চৌধুরী ও মিলন চৌধুরীর ডান হাত এক কোণায় চুপটি মেরে বসে আছে। তাদেরকে ধরে নিয়ে আসি। মেজর, তুই কাজটা ঠিক করলি না, তোকে আমি ছাড়বো না। আরে রাখ তোর মেজর, এখন আমি কর্নেল, তোর জান আমি এখনই কবজ করব। মেজর সবুজ, মেজর রুবেল, এদের দুজনে গলায় রশি বেঁধে ঝুলিয়ে রাখো। এদের মতো কুত্তার বাচ্চা বললেও ভুল হবে। কি বলবো ভাষায় খুঁজে পাচ্ছি না, বেঁচে রেখে কোনো লাভ নাই। তারপর তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারি। সমস্ত লাশগুলো একত্র করি, পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলি। তারপর আমাদের আহত সৈন্যদের হাসপাতালে পাঠাই। এভাবে কেটে যায় একটা বছর। দেশ এখন শান্ত শিষ্ট, কিন্তু আমার পরিবার আলো করে আসতে চলেছে একটা নতুন মেহমান। তাই এখন অফিস থেকে ছুটি নিয়েছি। ছুটি বললে ভুল হবে, অফিস করি। বাসায় এসে বাসার সমস্ত কাজও করি। হঠাৎ বাসা থেকে আম্মু ফোন দেয়। বাবা, মাহমুদ তাড়াতাড়ি ঢাকা হসপিটালে আয়। কেন মা, কি হয়েছে? কিছু জানতে হবে না, মিতুকে নিয়ে আমরা হসপিটালে চলে আসছি, তুই তাড়াতাড়ি চলে আয়। এদিকে মিতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আমি হাসপাতালে আসতে আসতেই আমাদের ঘর আলো করে একজন নতুন মেহমান চলে আসে। আসলে মেয়ে সন্তান হয়, তাকে নিয়ে আমাদের জীবন সুখেই কাটছে। আপনারা দোয়া করবেন যেন আমাদের জীবন সুখে শান্তিতে কাটে। সমাপ্ত। একটা বন্ধ ঘরে পায়ে শেকল দিয়ে বাঁধা অবস্থায় বসে আছে মেঘ। পায়ে দেওয়া শেকলটা তার আমার সাথে আটকানো। আমার এক পায়ের সাথে মেঘের এক পা লক করা। হাঁটুতে মুখ গুজে কান্না করে চলেছে মেঘ। আমার বুকটা ফেটে যাচ্ছে তা দেখে, কষ্ট হচ্ছে প্রিয়কে কাঁদতে দেখে, কিন্তু মেঘের কাছে যেও যেতে পারছি না। একটু আগে মেঘের বলা কথাগুলো বাধা দিচ্ছে। মেঘকে এখানে আটকে রাখতে না পেরে আমার নিজের সাথেই বেঁধে রেখেছি আমি। সময় চাইলেও সেটা করতে দেয় না, যেটা মানুষ করতে চায়। আমার অবস্থাও ঠিক তাই, চাইলেও মুক্ত পাখির মতো প্রিয়কে আকাশে উড়বার অনুমতি দিতে পারছি না। বাবার কাছে যাব। অনেকটা সময় নীরবে কেঁদে কথাটা বলে উঠল মেঘ। আমি তার কথা শুনে এক পা করে মেঘের কাছে গিয়ে হাঁটু ভাঁজ করে বসলাম। প্রিয়, তুমি কই যাবা? আমি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। নূর কই? নূর অভিক এক আছে, ভয় নেই। তোমার বোন তো আমারও বোন, কোনো সমস্যা হবে না। আমি থাকবো না এখানে। তুমি বললে তো হবে না, থাকতে তো তোমায় হবেই। মেঘ অবাক হয় আমার ব্যবহারে। যত রাগ, যত ঝড়ই হোক না কেন, আমি রেগে কথা বলি না। এমনভাবে কথা বলি যেন কিছুই হয়নি। আপনি একটা আস্ত জানোয়ার, তাই আমাকে এভাবে পশুর মতো শিকল দিয়ে আটকে রেখেছেন। মানুষ কোনো পশুকেও এত আজাব দেয় না। মেঘের মুখে জানোয়ার কথাটা শুনে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেই মেঘের গালে। মেঘ বসা থেকে ছিটকে মাটিতে পড়ে। জান, আমি বলেছি না তুমি আমাকে দেখে কোথাও যাবে না। এটা তোমার আর আমার বাড়ি, এখান থেকে তোমার নিস্তার নাই। তুমি আমানের, শুধু এই আমান জুনায়েদ খানের। আর আমি তোমায় কোনো আজাব দেইনি। এমন কিছু করো না যাতে আমি সত্যি তোমায় আজাব দিতে বাধ্য হই। আমি কখনোই আপনার নই। পূর্বের 20 বছর তুমি আমার ছিলে, এখনও আছো, বাকি জীবনও থাকবে। আপনি আমার বাবার খুনি। কে কার খুনি সেটা তোমায় বিচার করতে হবে না। ছবে না, কাছে আসবে না আমার। তোমার সব থেকে কাছে আমি থাকবো জান। দেখো এতটা কাছে, এর থেকেও কাছে। মেঘের একদম কাছে চলে যেয়ে মেঘ ভয় পেয়ে যায়। ভয় পেও না বলেই চর বসানো স্থানে চুমু দেই। মেঘের মুখটা বেঁধে দেই, তারপর পাশ কোলে করে উঠিয়ে বিছানায় শুয়ে দেই মেঘকে। ঘুমাবো, অনেক সময় তোমার জন্য নষ্ট করেছি আমি বলেই মেঘকে বুকের মধ্যে নিয়ে শুয়ে পড়ি। মেঘের আমাকে সহ্য হচ্ছে না, হাতের কাছে পানির জগের সমস্ত পানি আমার উপরে ফেলে দেয়। আমি উঠে একটু হেসে মেঘের দিকে তাকিয়ে মেঘ পুরাই অবাক। আমি মুছে নেই নিজেকে আর মেঘকেও মুছিয়ে দেই। এটা ভুল করেছ, চলো শাস্তি দেই।
বলেই মেঘের গলায় কামড়ে ধরে খুব জোরে। মেঘ চিৎকার দিতে পারছে না, মুখটা বাঁধা। সরি জান, তুমি বাধ্য করলে যে, বলেই হাতটা বেঁধে দেই। মেঘ অসহায় চোখে তাকিয়ে আছে। ঘুমাও বলেই আবার আগের মতো করে শুয়ে পড়ি আমরা। মেঘ চোখ বন্ধ করে নেয়, ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে চোখ থেকে। বাবার খুনির এতটা কাছে সে, কিন্তু কিছুই করতে পারছে না। মুহূর্তেই দুনিয়া বদলে যায়। কথাটা মেঘ শুনেছে অনেক, কিন্তু কখনো বোঝেনি কি করে বদলে। আজ বুঝতে পারলো কি করে সম্ভব। আজ সকালেও সব ঠিক ছিল, তাই না? কাল এই সময়ে নূরের সাথে ফাজলামো করতে করতে ঘুমিয়েছে সে। সবটা ভেবে চোখ বন্ধ করে নেয় মেঘ। চোখের সামনে ভেসে আসছে পূর্বের ঘটনা। পূর্বে মেঘ, মা নূরকে নিয়ে পালা। ল্যাপটপে কার্টুন দেখছিল মেঘ। হঠাৎ বাবার এমন কথায় বুকটা কেঁপে ওঠে। দৌড়ে নিচে চলে আসে। এসে দেখে কিছু মানুষ পুরো বাড়ি ঘিরে রেখেছে। একটা ছেলে তার বাবার মুখ বরাবর দাঁড়িয়ে আছে। বাবা, কি হচ্ছে? জান, তুমি এসে গেছো, চলো আমরা রওনা হই। রওনা হই মানে কই যাব? মেঘ পালা। আজিজ রায়হান মেঘের বাবা বলল, জান চলো তো, ওনার কথা শুনতে হবে না। এই চুপ, একটা কথা বলবেন না আপনি। কে আপনি? তোমার সব নিতে এসেছি তোমায়। মা, ওরা আমাকে মেরে তোকে নিতে এসেছে, পালা। মেঘ ঠাস করে একটা থাপ্পড় দেয় আমার গালে। তুই আমাকে নিতে এসেছিস? আমাকে? মেঘাকে? কে তুই? কে আমি? একটু পর তুমি আমাকে বলবে, আপনি যা বলবেন তাই শুনবো। বলেই মেঘের সামনে তার বাবার পেটে চাকু ঢুকিয়ে দেই। বাবা, বলো জান, যাবে না তুমি? স্যার, বাচ্চা মেয়ে, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। মেঘ, ভাবিস না, পালা। মেঘের চাচা আমার সামনে এসে হাত জোর করে বলল। মেঘ পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। সামনে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় লোকগুলো কোথায় নিয়ে যাচ্ছে। আমি মেঘের চাচাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। বলো জান, যাবে তো? মেঘের ধ্যান আসে। সে পিছনে ফিরে দৌড় দিবে, কিন্তু পিছনে ফিরে দেখে নূরের গলায় চাকু ধরেছে একটা লোক। আপু, নূর। বলো জান, যাবে নাকি নূর যাবে উপরে? না না না, আমি যাব, যা বলবে তাই করব। আমার বোনকে ছেড়ে দিন। এবার আমি মেঘের কাছে এসে তার কোমর জড়িয়ে ধরি। এত কিছুই হতো না যদি না তুমি রাগ তুলতে, আমাকে তুই বলতে। দেখো, বলেছিলাম বলবে তুমি, যাবে, আমি যা বলবো তাই করবে। আমি যা বলেছি তাই হলো না। মেঘ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই করার নাই। সে বুঝতে পারছে না সব কিছু হঠাৎ এলোমেলো হলো কি করে। অভিক। জি ভাইয়া। নূরকে বাসায় নিয়ে যা, ওর যেন কিছু না হয়। ওকে ভাই, চলো নূর। আপু, কই যাব? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আপু, আপু, চাচু, আপু। ধীরে ধীরে নূরের অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমি মেঘকে নিয়ে চলে আসি আমার বাংলো বাড়িতে। এটা তোমার আমার বাড়ি। মেঘ আমাকে স্বাভাবিক দেখে আবারও একটা চর বসিয়ে দেয়। তুই একটা জানোয়ার, আমি থাকবো না এখানে। আমি ঠিক পালাবো, আমার বোনকে আমি নিয়ে পালাবো। ছোট থেকেই প্রচুর রাগী সে। পালাতে পারবে না, একবার বলেছ, আর একবার জানোয়ার বললে ভালো হবে না। আমি কথাটা বলেই মেঘের পায়ের শেকল দিয়ে আটকে দেই নিজের সাথে। তার পরের ঘটনা জানেন। এখন মেঘ ঘুমিয়ে গেছে, কারণ তাকে ঔষধ দেওয়া হয়েছে। পায়ে শেকল দিয়ে আটকে বন্দী বানানো যায়, ভালোবাসার আশা করা যায় না মিস্টার আমান জুনায়েদ খান। কখনো কখনো ভালোবাসাকে বন্দি করে রাখা প্রয়োজন হয়, পরে নইলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মিসেস আমান জুনায়েদ খান। আমি মিসেস আমান জুনায়েদ খান কবে হলাম? অনেক বছর আগে। শাট আপ! নিজের ফালতু বকবক নিজের কাছে সুরক্ষিত রাখলে খুশি হই। ইউ শাট আপ! তোমায় কিছু বলছি না বলে যা ইচ্ছা বলে যাচ্ছ। চুপচাপ কথা বাদে খেয়ে নাও। খাবো না আমি। কি ভেবেছেনটা কি? আপনি আমাকে বেঁধে রেখে আমাকে আটক করে আমাকে বলবেন ভালোবাসি প্রিয়, আর আমি চুপচাপ আপনার কথা শুনে চলবো? আরে খুনি, আপনি খুনি। আপনার মতো একটা খুনির আমার কাছে বা আমার হৃদয়ের কোনো জায়গা নেই। যার মা বাবার ঠিক নেই সে আমার স্বামী হতে পারে না। মেঘ প্রচুর রেগে কন্ট্রোল ছাড়াই কথা বলে চলেছে। আমি অনেকটা সময় নিজেকে কন্ট্রোল রাখলেও মেঘের বলা এই কথাটায় প্রচুর রেগে যাই। হঠাৎ মেঘের হাত পিছনে মুড়ে
তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেই। প্রচণ্ড রেগে কামড়ে ধরে রাখি। মা বাবা তুলে কথা বলাটা উচিত হয়? মেঘ হাত মোচড়াতেই আছে। প্রচুর ব্যথা অনুভব হচ্ছে তার, কিন্তু করার কিছু নাই। বেশ কিছু সময় পর আমি সরে এসে মেঘের ঠোঁটের কেটে যাওয়া অংশে হাতে চাপ দেই। খাবার খাবে কি না? মেঘ উপায় না পেয়ে খেয়ে নেয়। ঠোঁটের বেশ অনেকটা কেটে গেছে। আমি রক্ত মুছে একটা মলম লাগিয়ে দিয়ে চলে যাই শেকল খাটের সাথে বেঁধে। মেঘ শুয়ে পড়ে। অশ্রুগুলো বাঁধ ভেঙে নিজের আপন গতিতে বালিশে পড়ছে। বাবা আর নূর বাদে তার কেউ নাই। বড্ড মনে পড়ছে নূরের কথা, বাবার কথা। নূরকে তো অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, তার মানে কি ওর সাথে খারাপ কিছু হবে? না না, তা হবে না। তার আগেই আমি আমার বোনকে নিয়ে পালিয়ে যাব। হ্যাঁ, আমি পালাবো। আর এবার পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। মিস্টার আমান, বি রেডি ফর ইট। আমার সাথে হওয়া অত্যাচারগুলো সবটা ফেরত দিব আমি। আপনি এই মেয়ে চুপ! কি আপনি বলে চিৎকার শুরু করেছো? কান ফেটে গেল। এই বেয়াদব, আমাকে কই এনেছিস? আমি আপনি যাব। হ্যাঁ, ক্লাস 10-এ পড়ে। এত বড় মেয়ে আপনি আপনি বলে কান্না করছে। এই চোপ, একটা কথা বললে তোর মাথা ফাটিয়ে দিব। কালা কুমড়ো, আমাকে আপুনির কাছে দিয়ে আয়। নূর, লাইক সিরিয়াসলি তুমি মেঘ আপুর কাছে যাওয়ার জন্য কাঁদছো? তুই আমার আপুনির নাম জানলি কি করে? এই এই কি করে জানলি? সত্যি করে বল, আমার আপনি কই? আপনি আমাকে বাঁচা এই কালা কুমিরের হাত থেকে। কালা কুমড়ো? এই বেটা চুপ! আগে তুমি চুপ হও। না, আমাকে আপুনির কাছে নিয়ে চল। আমি থাকবো না এখানে। মহাবিপদ! অভিক শেষমেশ কিনা এই বাচ্চার প্রেমে পড়লে। কই ভেবেছিলাম আমি বাচ্চার বাবা হব, কিন্তু একে বিয়ে করলে তোর চুল পাকবে এই বাচ্চা মানুষ করতে করতে। এই কালা বেটা, আমাকে আপুনির কাছে নিয়ে চল। আচ্ছা আচ্ছা নূর, তুমি কেঁদো না। আমি চকলেট দিব 1 বাক্স, এত বড় বড় 1 বাক্স। সত্যি? সত্যি? অনেকগুলো তো। 3 সত্যি, অনেকগুলো দিব। প্লিজ তুমি কেঁদো না। আপনি যাব? নিয়ে যাব খুব জলদি। সত্যি? 3 সত্যি। তুই অনেক ভালো রে। সত্যি অনেক ভালো। অভিক নূরকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে শান্ত করে নেয়। আসলে ছোট থেকে মায়ের মতো করে বোনই তাকে মানুষ করেছে, তাই মায়ের স্থানটা সে মেঘকেই দিয়েছে। পরিচয় দেই, জান্নাতুল মেঘ বাবার বড় মেয়ে। ওদের মা নাই। ছোট বোন আরিশান নূরকে জন্ম দিয়ে মারা গেছেন। বাবা আজিজ রায়হান আর ছোট বোন নূর মেঘের দুনিয়া। নূরের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। আমান খান, তার রাজত্ব বলতে গেলে এই পুরো শহরটা। বিজনেসম্যান সে, কিন্তু বলতে গেলে তার মধ্যে অনেক কালো কাজের ধান্দা চলে। কিন্তু তার উপরে কথা বলার সাহস কোনো পুলিশ অফিসারের এখনও হয়েও পড়েনি। 2 ভাই আমান আর অভিক। আমান করা হলেও ছোট ভাই কিন্তু একদম ব্যতিক্রমধর্মী মানুষ, শান্ত শিষ্ট, কিন্তু ভাইয়ের কথায় জান দিতেও পারে, জান নিতেও পারে। বাকি গল্প আস্তে আস্তে জানা যাবে। একটু সুন্দর সাদা শাড়ি লাল পাড়ের আটপুরে করে পরেছে মেঘ। বেশ সুন্দর করে সেজেছে সে। ঘরের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার জন্য। আমি রুমে এসে মেঘ আর এইসব দেখে হা হয়ে তাকিয়ে আছি। এই যে আমাকে কেমন দেখাচ্ছে? তুমি এত কিছু কি করে? হচ্ছেটা কি? আহা, তুমি তো আমার স্বামী। যাই বলো না কেন, মুসলিম মেয়েদের বিয়ে তো একবারই হয়। তাই ভাবছি সবকিছু ফেলে নতুন জীবন শুরু করব। তুমি আমার সাথে থাকবে তো? এই গাধা না, হ্যাঁ ইয়ে মানে শোনো না, এসো না, দেখো কি সুন্দর টেবিল সাজিয়েছি। নতুন জীবনে শুরু হবে আজ থেকে আমাদের। মেঘ, তুমি কি সত্যি আমাকে মেনে নিচ্ছ? হ্যাঁ, সত্যি বলছি। সত্যি? আমি দৌড়ে মেঘকে জড়িয়ে ধরি। আমার বিশ্বাস হচ্ছে না। আমারও। কিছু বললে? না তো, এদিকে এসো, আমরা খাবার খাই। মেঘ 2 কদম হাঁটা দিতেই আটকে যায় পায়ে শেকলের কারণে। কি হলো? তুমি তো পায়ে শেকল দিয়ে রাখছো, এটা খুলে দাও না, আমি তো আর পালাবো না। আমি কিছু একটা ভাবলাম, তারপর মেঘের শেকলটা খুলে দিলাম। মেঘ আমার চাঁদ,
আমি শেকল খুলে দিচ্ছি বিশ্বাস করে। তুমি বিশ্বাসঘাতকতা করলে পরিণাম কি হবে তা আমি নিজেও জানি না। কি যে বলো না, স্বামীর সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে বলো? কেউ করে না, বাট আমার কেন জানি না এত ভালো সহ্য হচ্ছে না। কি হলো, কি ভাবছো? চলো। মেঘ আর আমি টেবিলে বসে। মেঘ আমাকে উইন দেয়। এখন এগুলো না, আমার নেশা হয়ে যাবে। ওহো, একটু খেলে কিছু হবে না, দেখো আমিও খাচ্ছি, প্লিজ খাও। মেঘ জোর করে আমাকে খাইয়ে দেয়। এক গ্লাস, তারপর আরেক, তারপর আরেক, এভাবে 4 গ্লাস শেষ করি। আস্তে আস্তে আমার চারিদিকে ঘোলা হতে থাকে। উল্টো পাল্টা বলতে শুরু করি। জানো সুইটার্ট, তোমায় কত ভালোবাসি। ওই মুক্ত আকাশ জানে, সেই ছোট থেকে তোমায় কত চেয়েছি। তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। এদিকে মেঘ আমাকে শুয়ে দেয়। সুইটহার্ট, ছেড়ে যাবে না তো? না জান, কই যাব বলো? তুমি ছাড়া তো আর একটা বর নেই, তুমি ঘুমাও। আমি উল্টোপাল্টা বক বক করে চলেছি। এদিকে মেঘ। তোর মতো শয়তানের জন্য মেঘ শাড়ি পরবে ভাবলি কি করে? আমি সব মেনে নেব, তোর কপালে মৃত্যু আমার হাতেই লেখা। মেঘ শাড়ি খুলে ফেলেছে, উপরে ব্লাউজ আর নিচে জিন্স। এই প্রথম কোনো মেয়েকে এমন সাথে দেখা যাচ্ছে, উপরে বাঙালি বধূ, নিচে জিন্স। বাহ মেঘ, তোকে কি ভালো দেখাচ্ছে রে। আরে নিজের প্রসঙ্গে পরে কথা বল। ফোন কই, আমানের ফোন? আমি এত সময় ঘুমিয়ে গেছি মেঘ, আমার ফোন নিয়ে। সেই দিন অভিক বলেছিল তার মানে নূর অভিকের কাছে, কিন্তু ফোন কিসে খুলবে? মেঘ একে একে আমার সব আঙ্গুল চেক করে, একটাতে হচ্ছে না। অবশেষে ফেস লক কাজ করে। উফ বাবা, অবশেষে। মেঘ অভিককে মেসেজ করে। কই আছিস? ভাই আমাদের বাসায়। আর কোথায়? বাসায়? নূর কই? আমার কাছে। আমাদের আসল বাসায় তো। ভাই কেমন প্রশ্ন করেছেন এটা? খান বাড়িতেই তো আছি। এই শহরে খান বাড়ি আমাদের বাড়িটাকেই বলা হয়। মেঘ আর কোনো রিপ্লাই না দিয়ে আমার গাড়ির চাবি নিয়ে বের হবে, তখন আমান জুনায়েদ খান, তুমি আমার ঠোঁট কেটেছো, আমি ভুলিনি, একদম না। কি ভাবছো রিটেক না নিয়ে চলে যাব? মেঘ আমার ঠোঁটের উপর হামলা চালায়, কেটে গেলে ছেড়ে দেয়। এটা হলো রিটেক। তারপর মেঘ বেরিয়ে আসে। সব গার্ড ঘুমে। আকাশ, ওকে ফোন করি, এই অবস্থায় ও হেল্প করতে পারবে আমাকে। আমার ফোন আবারও হাতে নেয়। ও সিট লক হয়ে গেল এবার। যা, কাউকে লাগবে না, আমি পারবো। মেঘ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, জিপিএস লোকেশন ব্যবহার করে আমার বাসায় পৌঁছাতে। আজ সব শেষ হবে। আমি অস্ট্রেলিয়া চলে যাব নূরকে নিয়ে, তারপর আমি দেখছি কে কাকে বন্দী করে। মেঘ গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলো। আজব, ওই বাড়িতে না হয় সবাই ঘুমছিল, এখানে কোনো পাহারাই নেই। বাহ মেঘ, তোর কপাল খুলে গেছে। বকবক বাদ দে, নূরকে খোঁজ। মেঘ ভিতরে গিয়ে দেখে বাড়িটা একদম নিশ্চুপ। এমন কেন? মেঘ এক পা করে ভিতরে গেল, কিন্তু অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বাড়ির মেইন ডোর খোলা, এটা কেমনে পসিবল? অন্ধকারে হাত দিয়ে দিয়ে উপরে উঠে গেছে মেঘ। উপরে উঠেই সামনের দিকে চোখ পড়তে রুমের ভিতরে ঘুমন্ত নূরকে দেখতে পায়। নূরকে দেখেই মেঘের চোখে পানি চলে আসে, দৌড়ে ভিতরে প্রবেশ করে। নূর, নূর। নূর হালকা চোখ খুলে মেঘকে দেখতেই লাফ দিয়ে ওঠে। আপনি? তুমি? আমি। নূর মেঘকে জড়িয়ে ধরে বলল, আপনি? তুমি কই ছিলে? বাবা কই? আপনি নিয়ে চলো, এখানে থাকবো না। আই মিস ইউ আপনি। কিছু হবে না, চলো বাবু, তোমায় নিয়ে যাব আমি। তোমায় নিতেই তো এসেছি আমি। চলো, আমি পৌঁছে দিয়ে আসি তুমি যেখানে যেতে চাও। হঠাৎ আমার কণ্ঠ শুনে মেঘ চমকে ওঠে। নূরকে ছেড়ে পেছনে তাকাতে হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগে। সত্যি আমি দাঁড়িয়ে আছি। কি হলো সুইটার্ট? এটাই ভেবেছ তো যে ছেলেটাকে 4 গ্লাস খাইয়ে বেহুশ বানিয়ে দিয়ে আসলাম, তাও জাগলো কি করে? আমি তোমায় উত্তর দিচ্ছি। তোমায় বিশ্বাস করতে বড্ড ইচ্ছে করছিল, তাই তোমার সব কথা শুনেছি। আমান খানের 4 গ্লাস কেন, 4 বোতল খেলেও নেশা হয় না সুইটহার্ট। এটা বোঝা উচিত ছিল। যাই হোক, দোষ যখন করেছ শাস্তি তো পাবে।
তার আগে শাড়িটা পরে নাও, তোমায় এভাবে কেউ দেখুক, এটা আমি চাই না। আপু, ইনি কে? ও শালিকা, তোমার দুলাভাই আমি। আপু, কি বলছি ইনি? মেঘ, শাড়ি পরো। এগুলো কি করছেন? শাড়ি পরতে বলেছি। মেঘ তাড়াতাড়ি শাড়ি পরে নেয়। মেঘের শাড়ি পরা শেষ, সবাই চলে আসে। এত সময় সব নিশ্চুপ ছিল, এখন বোঝা যাচ্ছে এটা আমান খানের বাসা। আপু, কি হচ্ছে এগুলো? তুমি আমাকে নিয়ে যাবে না? না শোনা বোন, আপনি নিবে না, তুমি এখানে থাকবে, আর তোমার আপনিকে আমি নিয়ে যাব। না, প্লিজ নেবেন না। আমার আপুকে ছাড়া ভালো লাগে না। চকলেট খাবে? না, খাইছি অনেকগুলো। এটা খাও, ঘুম হবে। খাবো। নূর চকলেটটা খেয়েই ঘুমিয়ে পড়ে। নেও বোন। ও ঘুমিয়ে গেল। তবে সুইটহার্ট, তোমার বেরিয়ে আসার আগে কিসটা কিন্তু জোশ ছিল, রক্ত বার করে দিয়েছ একদম। নূরকে আমাকে এক জায়গায় বন্দি করুন, ওকে ছাড়া থাকা সম্ভব না। প্রতিটা অন্যায়ের শাস্তি থাকে, তোমারটারও আছে, সেই শাস্তিটা দেই, তারপর না হয় দেখা যাবে। বলেই মেঘের হাত ধরে বাইরে নিয়ে আসি। মেঘ বেশ ভালো করে বুঝতে পারছে তার সাথে কিছুই ভালো হবে না। অনেকটা সময় ড্রাইভ করার পর এসে পৌঁছালাম রাজধানী থেকে অনেক দূরে। আমি মেঘকে ভিতরে এনে ধাক্কা দিয়ে ভিতরে ফেলে দেই। ব্যথা পেয়েছ অনেক? মেঘ আমার দিকে তাকায়। এমন মানুষ সত্যি জীবনে দুইটা দেখেনি। এই নাও শেকল, পায়ে তালা দিবা, তোমার পায়ে তুমি, যেভাবে আমি খুলেছিলাম সেইভাবে। না, দিব না। দিতে তো তোমায় হবেই। দিব না। ওকে, তাহলে দাঁড়াও, একটা জিনিস দেখাই। দেখ, নূর ঘুমিয়ে আছে, কি মায়াবী লাগছে না? কিন্তু এই মায়াবী চোখ দুটো যদি চিরকালের জন্য ঘুমায়, তাহলে ভালো লাগবে কি? আমান, প্লিজ। কাঁদছো কেন? দেখ, আমি সত্যি বলছি, তুমি পায়ের শিকল দিবে কি না সুইটহার্ট? মেঘের কথা শেষ করতে না দিয়ে ঠোঁটে হাত দিলাম আমি। উস, কি বলেছি বোঝনি? শেকল দাও। মেঘ উপায় না পেয়ে নিজেকে নিজেই বন্দি করে নেয়। এই শেকলটার সীমানা আমার বাড়ির মেইন ডোর পর্যন্ত। তুমি এটা নিয়ে ছাদেও যেতে পারবে, বাড়ির ভিতরে সব জায়গায়, বাট বাইরের বাইরে নয়। লাগছে। লাগার জন্যই ধরেছি। দম আটকে আসছে। আমি জানি তো। দেখো, তোমার দেওয়া লাভ বাইট আমার কাছে আছে, আমি কিন্তু মুছতে দেইনি। এখন তোমায় আমি এমনভাবে কিছু লাভ বাইট দিব যেগুলো কখনোই মুছবে না। ডোন্ট ইউ ডিয়ার। ডু আর ডেয়ার মিসেস খান। লিভ মি প্লিজ। তুমি আমার জীবন মেঘ, তোমাকে ছেড়ে দিলে আমি বাঁচবো কি নিয়ে? মোরে। পুরো কথাটা শেষ করার আগেই আমি আবারও মেঘের গলা চেপে ধরি। এবার একটু বেশি জোরেই ধরেছি। ডোন্ট ইউ ডিয়ার মিসেস খান। তুমি আমাকে বারবার মারার কথা বলবে, সেটা মেনে নেব না। আমার মৃত্যু আল্লাহ লিখলে কালো হতে পারে, কিন্তু বেঁচে থাকা কালীন তোমার নিস্তার নাই। মেঘের শ্বাস প্রায় যায় যায় অবস্থা। তখন আমি মেঘকে ছেড়ে রুম ছেড়ে চলে আসি। কাশিতে কাশিতে মেঘের অবস্থা খারাপ, হাতের কাছের পানিও নিতে কষ্ট হচ্ছে। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে শুয়ে থাকলো এক কোণে। কোথায় এসে আটকালো তার জীবন, এটা তার জানা নাই। তবে এগুলোর পিছনের রহস্য তাকে বের করতে হবে। যতদিন এই রহস্য না বের হবে, ততদিন তার নিস্তার নেই। চাচুকে, নূরকে, সবাইকে বাঁচাতে হবে। এসব ভাবতে ভাবতে চোখ দুটো বুজে নিল। ঠাস ঠাস করে বন্দুকের 6টা গুলি একই নিশানায় লাগিয়ে দিলাম আমি। রাগের সীমা অতিক্রম হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ইচ্ছে হচ্ছে পৃথিবীর সব তছনছ করে দিতে। কোনো মতেই শান্ত হতে পারছি না আমি। প্রায় 1 ঘন্টা পর অনেকগুলো শ্যুট করে আমার রাগগুলো আয়ত্ত করলাম আমি। রবিন। জি স্যার। নোভাকে দিয়ে ম্যামের ঘরে খাবার পাঠাও। মেক শিওর সে সবগুলো খাবার শেষ করেছে। জি স্যার। আমার কথা মতো নোভা খাবার নিয়ে যায়। ম্যাম, খাবার খেয়ে নিন। নিয়ে যাও, খেতে ইচ্ছে হচ্ছে না। প্লিজ ম্যাম, স্যার বলেছে সবগুলো শেষ করতে। তোমার স্যারের কেনা গোলাম নই। সরি ম্যাম। লিভ মি অ্যালোন। জি ম্যাম। নোভা বেরিয়ে আসে। রবিন খায়নি খাবার। স্যার খুন করবে আমাদের। আমি কি করব না খাইলে? আচ্ছা, আমি দেখছি। রবিন আমার কাছে আসে। স্যার। বলো। ম্যাম খাননি। মেঘ, আমাকে কত খারাপ বানাবে তুমি? আমি
উঠতে উঠতে কথাগুলো বললাম। রুমে এসে মেঘকে না পেয়ে রাগটা মাথায় চড়ে বসে। মেঘ কি করে পালালো? স্যার, বেয়াদবি মার্জনা করবেন। ম্যাম পালায়নি, ছাদের দিকে তার সেকলটায় বেয়ে গেছে, মানে সে ছাদে গেছে মনে হয়। নোভার কথায় আমি খেয়াল করলাম শেকলটা ছাদের দিকে গেছে। আমি দেরি না করে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে গিয়ে দেখতে পেলাম খোলা চুলে একটা পরী দাঁড়িয়ে আছে। পরনে তার লাল সাদা শাড়ি। অপরূপ সেই সুন্দরী পায়ে শেকল দেওয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে আমার মতো হাজার আমান মরে যেতে পারে। আমি কোনো কথা না বলে সোজা গিয়ে মেঘকে পাজকলে করে নিচে রুমে নিয়ে এসে বসিয়ে দেই। খাবার খাওনি কেন? ইচ্ছে হয়নি তাই। খেয়ে নাও। না। মেঘ, তুমি খাবে নাকি আমি তোমার থেকে নিজের স্বামীর অধিকার আদায় করব? কোনটা? মানে তো সিম্পল। মেঘ আর কথা না বাড়িয়ে খেয়ে নেয় আমার হাতে। পিচ্ছি একটা। এখন একটা লম্বা ঘুম দাও বউ আমার। ঘুম আসলে ঘুমোবো। এখন আসবে। আমি কথাটা বলেই মেঘকে শুয়ে চোখের ওপর হাত দিয়ে বসে রইলাম। কিছু সময় পর মেঘ ঘুমের রাজ্যে পাড়ি দিল। জানো এই মায়াবী কতটা মায়া ছড়ায়? কি করে জানবে? তুমি তো ভালোই বাসো না। আমি কথাটা বলে মেঘের কপালে চুমু দিয়ে তার পাশে শুয়ে পড়ি। তোরা শুদ্ধ মিথ্যা বলিস। আমার আপনি ছিল এখানে, আমি জানি ও কাল ছিল। নূর, প্লিজ বোঝার চেষ্টা করো, তুমি স্বপ্ন দেখছো। না, আমি স্বপ্ন দেখিনি, আমাকে নিয়ে যা। কেঁদো না প্লিজ। না, আমি থাকবো না। নূর, কাছে আসবে না, দূরে থাকবো। অভিক নূরকে ধরে টেনে বিছানায় ফেলে দেয়। তখন থেকে চিল্লিয়ে যাচ্ছে। কি সমস্যা কি? রেগে নূরের মুখ চেপে ধরে বলল। অভিক রেগে গেছে, কিন্তু খেয়াল করলো নূরের চোখ বেয়ে টুপ টুপ পানি বালিশে গড়িয়ে পড়ছে, তাই মুখটা ছেড়ে দিল। বুঝতে শিখেছি যখন থেকে, তখন থেকে ওই মেয়েটা ছাড়া জীবনে আমার কেউ নেই। বাবা আর মেঘ আপনি, আর পরি আমার আপু। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আমি আপনার পায়ে ধরছি, আমাকে আপুর কাছে দিয়ে আসুন। বিশ্বাস করুন, কিচ্ছু চাই না আমি। আমার সব চকলেট আপনার, আমার সব সুন্দর সুন্দর পুতুল আমি দিয়ে দিব আপনাকে। আমি কিচ্ছু রাখবো না, কথা দিচ্ছি। প্লিজ আপুর কাছে যেতে দিন না। নূরের বলা প্রতিটা কথায় মিশ্রিত মায়া আর কষ্ট অভিকের বুকের মধ্যে বাড়ি খাচ্ছে। সত্যি এত অন্যায় হচ্ছে নূরের সাথে, মেঘের সাথে। অভিক নূরকে উঠিয়ে কোলে বালিশ পেতে শুয়ে দেয়। কি? চুপ করো, কথা বলো না। দেখো আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর একটা গল্প শোনাচ্ছি। নূর চুপ করে শুয়ে থাকলো। অভিক তাকে রূপাঞ্জেল এর গল্পটা বলছে। নূরের চুলগুলো রূপাঞ্জেলের মতোই লম্বা। আস্তে আস্তে নূর ঘুমিয়ে যায়। তোমার কষ্ট আমাকে কষ্ট দেয়, কিন্তু আমি যে বাধা চাইলেও তোমায় মেঘ আপুর কাছে নিয়ে যেতে পারবো না, ক্ষমা করে দিও। রাত 8টা। জানালার দিকে মুখ করে তাকিয়েছে মেঘ। রাতের তারাগুলোকে দেখছে। কি সুন্দর মিটমিট করে আলো ছড়াচ্ছে তারা। নূরের সাথে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের কথা মনে পড়ছে তার। আপনি? বলো। আচ্ছা, আকাশে অনেকগুলো তারা আছে, ওখান থেকে একটা এনে দাও আপু। কি করে দিব শুনি? কেন, বড় একটা কুটা বেঁধে পেরে দিবা? তবে রে তারা ফাজিল, তোর ফাজলামো বার করছি। এই, তুমি কাতুকুতু দেবে না আপু, প্লিজ। দিব না মানে? আপু প্লিজ। মেঘ আমার ডাকে মেঘ বাস্তবে ফেরে। কিছু না বলেই চুপ থাকে। কথা বলাটাও কি শিখিয়ে দিতে হবে? আমি যখন 5 বছরের ছিলাম, আমার প্রায় অনেক বন্ধু বা বান্ধবীর একটা ছোট বোন ছিল। আমি শখের বশে আম্মুকে বলেছিলাম, আমাকে একটা বোন দাও না আম্মু। সবাই বলে আম্মুকে বললেই দিবে। সেদিন আম্মু আমাকে চুমু দিয়ে বলেছিল, আচ্ছা ঠিক আছে। তার ঠিক 1 বছর পর হসপিটালে বসে আছি আমরা বলতে আমি আর বাবা। বাবা বলল, আম্মু বোন আনতে গেছে, জলদি ফিরে আসবে, তুমি কাঁদবে না মেয়ে। আমি কি যে খুশি হয়েছিলাম সেদিন, আমারও একটা বোন থাকবে। আমার বয়স তখন 6 বছর। হঠাৎ ডক্টর এসে বাবার কোলে একটা ফুটফুটে বাচ্চাকে দিয়ে বললেন, ক্ষমা করে দিবেন, আপনার স্ত্রীকে আর বাঁচাতে পারলাম না। আমার স্পষ্ট মনে আছে সেদিন বাবা বলেছিল,
মেঘ তুই কাঁদিস না মা, দেখ তোর বোনের তুই ছাড়া কেউ নেই, ওর দায়িত্ব আজ থেকে তোর। সেদিন বুঝে গেছিলাম নূরের আমি ছাড়া কেউ নেই। আম্মু আমাকে একটা বোন উপহার দিতে গিয়ে প্রাণ হারিয়েছে। তারপর থেকে জীবনের সবটুকু দিয়ে নূরকে ভালোবেসে বড় করেছি। আমি ওর মাঝে আম্মুকে খুঁজে পাই। আমার হাসি কান্না সব কিছুর উৎস নূর। আমাকে আপনি বন্দি করে রাখছেন, সমস্যা নেই, কিন্তু আমার বোনকে আমার সাথে রাখুন, আমার আর কিছু লাগবে না। আমি চুপ করে বসে বসে কথাগুলো শুনছিলাম। কিছু না ভেবেই এসে মেঘের ঠোঁট দখল করে নেই। এমন সময় এমন কাজে মেঘ হতাশাগ্রস্ত। কি হলোটা কি এটা? আজব। কিছু সময় পর, তুমি খুব ভালো, আমি ভাবতে পারিনি আমার মতো একটা মাফিয়ার বউ এত ভালো হবে। মজা করছি আমি। না, একদম না। এসো এদিকে। তুমি আমাকে ইমোশনালি বলবে, আমি মেনে নেব সব? এতটা সোজা নাকি? আমানের কথায় তার দিকে তাকালাম। সত্যি মানুষটা এমন ভাবলো আমাকে? আপনার কি মনে হয় নিজের বোন নিয়ে মিথ্যা বলছি আমি? না, মিথ্যা কেন বলবা? আমি তো ভালো না মেঘ। তোমার আমান ভালো নয়। খারাপ মানুষটার কাছে কিছু চাইবে না, মানুষটা দিতে পারবে না। সত্যি আপনার মতো একটা ভিলেন দুনিয়ায় নেই। হয়তোবা। আমি কিছু না বলে সরে এসে বাইরে চলে এলাম। শিকলের ঝুনঝুন আওয়াজ আমার কানে আসছে আর আমি হাঁটছি। যদি কোনোদিন হারিয়ে যেতে পারতাম, হয়তো নিরুদ্দেশে পত্রিকায় বের হতো, কিন্তু আমি আমার ঠিকানার খোঁজ করতাম। কথাগুলো ভাবছি আর ছাদের দিকে হাঁটছি। তোমার আমার সাথে নূরের জীবনকে আমি রিক্সের মধ্যে ফেলতে চাই না মেঘ। তাই তোমার কলিজার টুকরাকে তোমার থেকে দূরে রেখেছি। পারলে এই ভিলেনটাকে ক্ষমা করে দিও। কিচ্ছু খাবো না আমি, কিচ্ছু না। শুনছেন? আপনি আপুকে এনে দিন। এত বাচ্চামি কেন করছো নূর? আমিও একটা মানুষ। গত 4 দিন ধরে খাওয়া ঘুম বাদ দিয়ে তোমায় সময় দিচ্ছি, তোমার খেয়াল রাখছি। তুমি তাও আমাকে সব সময় গালাগালি দিচ্ছ কেন নূর? অভিকের কথায় নূর থমকে দাঁড়ালো। আসলেই তো ছেলেটা অনেক করতেছে তার জন্য। অন্য সব ছেলেদের মতো নয় সে। অন্য কেউ হলে এতদিনে একা পেয়ে ছেড়ে দিত না তাকে, কিন্তু ছেলেটা বাজেভাবে ছোঁয়া তো দূরে থাক, বাজেভাবে না কখনো তাকিয়েছে, না একটা কথা বলেছে। কিন্তু ছেলেটা কে? তার সাথেই বা কী সম্পর্ক? সত্যি বলবেন একটা? বলো। আপনি কে? আপনি কই? কেন আটকে রেখেছেন আমাকে? নূর, জানো, জীবনে কখনো কখনো কিছু মুহূর্ত আসে যেগুলো খুব কঠিন হয়, কিন্তু আমাদের সেই মুহূর্তে ভেঙে না পড়ে কিছু শিখতে হয় তা থেকে। ধুর, উপন্যাস নিয়ে বসলেন কেন? ক্ষুধা লাগছে না আমার? ওরে, এ সত্যি একটা বাচ্চা। নাও, খেয়ে নাও। অভিক নূরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। পিচ্ছি একটা মেয়ে, এত কেন ভাবো? নূরের ঘুমন্ত মুখটা দেখে কথাটা বলল অভিক। চাঁদ ওঠেনি আজ, শুধু কিছু তারা চিকচিক করছে। এই অন্ধকার আকাশে তাকিয়ে কি দেখে আমার বউ? মেঘের কোমর জড়িয়ে ধরে বললাম, এই অন্ধকার আকাশের সাথে আমার একটা মিল আছে। ও অন্ধকার, আমি অন্ধকার। তুমি অন্ধকার নও মেঘ, তুমি আমার আকাশের উজ্জ্বল নক্ষত্র, যার মিটমিট আলোর ফলে আমার আকাশ আলোকিত হয়। হয়তো। চলো নিচে চলো, খাবে। একটা অনুরোধ করব, রাখবেন? বলো। খাবো না আমি, প্লিজ। আচ্ছা, আমিও না। আপনি কেন না? বউ না খেলে বর খেতে পারে? প্লিজ। আমি মেঘকে নিজের দিকে ফেরাই আর শক্ত করে জড়িয়ে ধরি। মেঘ কেন জানি না এর মধ্যে ভালোবাসা খুঁজে পাচ্ছে, কিন্তু কথায় আছে জীবনের একটু একটু করে জমানো শখ স্থায়ী হয় না। হঠাৎ একটা শব্দ হলো, থমকে গেল আমার আকাশের জল জল করা নক্ষত্রগুলো। আকাশের চাঁদগুলো আর হাসছে না। আমি মেঘের পিঠে হাত দিতেই দেখি রক্তের বন্যা বইছে। মেঘ! আমি মেঘকে কোলে শুয়ে দিই। কিছুক্ষণ আগে মেঘের জেগে থাকা পাপড়িরা বুঝে গেল। প্রচণ্ড শব্দে থামিয়ে দেওয়া হলো আমানের দুনিয়াকে। আমার মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। এখন মেঘকে হাসপাতালে নিতে হবে, সেই বোধটুকু আমার হচ্ছে না। মেঘ, তোমার কি হয়েছে? চোখ খোলো মেঘ। স্যার, ম্যামকে হসপিটালে নেওয়া যাবে না। আমি ডক্টরকে ইনফর্ম করছি, সব মেডিকেলের
ফোর্স নিয়ে এখানে আসছে। আপনি চলুন আমার সাথে আমাদের মেডিকেল রুমে। রবিনের কথায় আমার সেন্স আসে। মেঘকে নিয়ে মেডিকেলে রুমে যাই। কিছু সময় পর ডক্টর আসে, চেক আপ করে। অপারেশন করে গুলিটা বের করতে হবে, কিন্তু মিস্টার আমান, আমরা জানি না তাকে বাঁচানো সম্ভব কিনা। আমার স্ত্রীকে যে কোনো মূল্যে আমার ফেরত চাই, অ্যাট এনি কস্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপারেশন শুরু করা হয়, কিন্তু জীবন এখানে অনিশ্চিত হয়ে আছে। মেঘকে করা গুলিতে বিষ মেশানো ছিল, যার সাথে কেউই অবগত নয়। স্যার, যেভাবে বলছেন সেভাবে করছি। স্পেশাল শুটারকে দিয়ে বিষ মিশিয়ে শ্যুট করা হয়েছে মনে হয়, না বাঁচবে। গুড, ভেরি গুড। কাল এসে পেমেন্টটা নিয়ে যেও। আমান খান, ভুলে কেন যাস? সব আমার, তোর অস্তিত্ব নেই কোথাও। আমি কিছুতেই স্থির থাকতে পারছি না, পায়চারি করে চলেছি। আমার কিছুই ভালো লাগছে না, শুধু মেঘের মুখের দিকে চেয়ে আছি। কাছের এপাশ থেকে তার মুখটা দৃশ্যমান। আমারই দোষ, কেন তোমায় ছাদে যেতে দিলাম? আজ ছাদে না গেলে এমন হতো না। হু আল্লাহ, আমার মেঘকে ফিরিয়ে দাও। স্যার, ওরা পুরো চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় না সে বাঁচবে। ও বাঁচলে আমি তোকে মেরে দেব, কথাটা মাথায় রাখিস। জি স্যার। নূরকে খোঁজার চেষ্টা কর। কিন্তু স্যার, নূরকে দিয়ে কি হবে? যা বলি তাই কর। মেঘ তার বোনকে অনেক ভালোবাসে, তার জন্য যা বলবো তাই করবে। যদি এ যাত্রায় বেঁচে যায় বাই চান্স, তাহলে নূরকে দিয়ে কাজ সারবো। ওকে বস। আমার সব চাই। আজ 25 বছর যার জন্য অপেক্ষা করেছি, সেই জিনিস তুই আমার থেকে 25 মিনিটে কেড়ে নিলি। যার জন্য এত নাটক, সেই সব কিছুতেই পানি ফেলে দিলি। আমি তোকে ছাড়বো না। আমান জুনায়েদ খান। স্যার। বলো। আজিজ রায়হান পালিয়েছে। হোয়াট? কবে পালিয়েছে? স্যার, কালকেই যখন আপনাকে বলতে আসবো তখন দেখি ম্যামের গুলি লেগেছে। তুমি বুঝতে পারছো রবিন, কি হয়েছে? জি স্যার, ক্ষমা করবেন, আমাদের জন্য এমন হলো। ক্ষমা চেয়ে কি লাভ? যা হবার হলো। আর তাছাড়া একদিন না একদিন তো এগুলো মুখোমুখি হতে হতো। অভিককে ইনফর্ম করো, নূরের বেস্ট সেফটি কনফার্ম করো। স্যার, নূর কেন? কারণ মেঘ যখন বেঁচে যাবে তখন তার নূরকে প্রয়োজন হবে। ওকে স্যার। এর মধ্যে ডক্টর বেরিয়ে আসে। ডক্টর, মেঘ। আমরা কিছুই করতে পারছি না। গুলিটা বের করছি ঠিক, কিন্তু গুলিতে বিষ ছিল, যেটা আমরা জানতাম না। মানে কি? দেখুন মিস্টার খান, আমাদের হাতে আছে 24 ঘন্টা। যদি সেন্স আসে তবে তিনি সুস্থ হবেন, আর না আসলে আমি সরি। আল্লাহকে ডাকুন, এই মুহূর্তে উনি ছাড়া উপায় নেই। ডক্টরের কথায় আমি পুরোই ভেঙে পড়ি। স্যার, প্রতিটি কঠিন অবস্থায় আমাদের সাহস দিয়েছেন আপনি, আর আজ আপনি ভেঙে পড়ছেন। সবাইকে শাস্তি দিতে হবে, এই ব্যাপারটা ভুলে যাবেন না। আপনাকে শক্ত থাকতে হবে। মেঘকে হারালে আমি বাঁচব না। স্যার, আমার বিশ্বাস ভাবির কিচ্ছু হবে না। কিছুই বুঝতে পারছি না। হ্যালো রবিন। জি অভিক স্যার বলেছেন। হ্যাঁ বলো। স্যার, আজিজ রায়হান পালিয়েছে এবং সব ঘটনা খুলে বলে। ও আল্লাহ, ভাবির এখন কি অবস্থা? ডক্টর 24 ঘন্টা সময় দিয়েছে, যদি সেন্স আসে তো বাঁচবে, না হলে। কি বলছো কি মেঘ? ভাবিকে ছাড়া ভাইয়া মরে যাবে, আর নূরও? হায় আল্লাহ, এটা কোন বিপদ? স্যার, আল্লাহকে ডাকুন, পাহারা করা করতে বলেছে। আমান স্যার, নূর ভাবির উপরও সমস্যা হতে পারে। নূর, আমারও তো চিন্তা হচ্ছে। আমি আর ওকে 1 মিনিটও একা ছাড়বো না। ওকে স্যার, আমি রাখি। অভিক ফোনটা রেখে পেছনে তাকাতে অবাক। নূর দাঁড়িয়ে সবটা শুনেছে। আমার আপু কই? নূর দেখো, তুমি কেঁদো না। আসলে আপু। মিথ্যে বলবে না, সত্যি বলো, আমার আপু কই? কি হয়েছে আপুর? ঘরে চলো নূর। না, যাব না, আমাকে বলো আগে আমার আপুর কি হয়েছে। নূর। অভিক নূরকে জোর করে ঘরে নেয়। দেখো নূর, কেঁদো না, ভাবি ঠিক হয়ে যাবে। আপনার দুটো পায়ে পড়ি, আমাকে আপুর কাছে নিয়ে চলুন। ক্ষমা করো নূর, এটা পারবো না। কেন পারবেন না? প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি আপুর কাছে যাব। আপু। নূরের কান্না
অভিকের বিন্দু মাত্র সহ্য হচ্ছে না, কিন্তু চাইলেও মেঘের কাছে নূরকে নিতে পারবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। মেঘ মৃত্যুর সাথে লড়াই করছে। আমি নামাজে বসে কাঁদছি। নূরও নামাজে বসে একভাবেই কেঁদেই চলেছে। অভিক সে দোয়া করছে। আর কি করবে? এতটা চিন্তা সে আগে কখনো করেনি। চারদিকে চারজন অগোছলভাবে পড়ে আছে। সত্যি কি ওরা আর কখনো এক হতে পারবে? নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবে? মিস্টার আমান, আপনার স্ত্রীর সেন্স এসেছে। কথাটা শোনা মাত্র আমি উঠে দৌড় দেই। রুমে গিয়ে দেখি মেঘের চোখ দুটো বন্ধ, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। আমি কাছে গিয়ে মেঘের কপালে হাত দেই। মেঘ আস্তে করে চোখ খোলে। চোখ খুলে আমাকে দেখতে পেয়ে কেন জানি না খুব বেশি ভালো লাগছে তার। মৃদু হাসি দেয়। কেমন লাগছে এখন? ভালো। কিছু সময়ের জন্য মনে হয়েছিল তোমায় হারিয়ে ফেলেছি। আপনি কাঁদছেন? আমি মেঘকে হালকাভাবে জড়িয়ে ধরি। মেঘের কাঁধ বেয়ে যে আমার চোখের পানি পড়ছে তা সে বুঝতে পারছে ভালো করে। কাঁদছেন কেন? আমি তো ভালো আছি, দেখুন। কিছু সময় পর আমি উঠে আসি। জানি কত ঠিক আছো। নূর কেমন আছে? জানি না, খোঁজ নেওয়া হয়নি। ফোন করবেন, একটু কথা বলবো। আমি অভিককে ফোন করি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস? এই তো ভাইয়া। ভাবির কি অবস্থা? তোর ভাবির সেন্স আসছে? আলহামদুলিল্লাহ। ভাইয়া জানো, নূর এখনো নামাজে বসে কাঁদছে। ওকে বল মেঘ কথা বলবে। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। নূর, ভাবি কথা বলবে। দিন। হ্যালো আপু। নূরের কণ্ঠ শুনে মেঘ শুধু কেঁদেই চলেছে। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। তুমি কাঁদছো কেন? খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, দেখো। আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। কেঁদো না আপু, সুস্থ হও না তুমি আগে। আমার বাচ্চাটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তুমিই তো বলতে বড় হবি না। দেখো বড় হয়ে গেছি, তোমাকে ছাড়া ঘুমাচ্ছি। মনে পড়ে না আমাকে? পড়ে না, এই লোকটা যেতে দেয় না তো। চিন্তা করো না, খুব জলদি আমরা এক জায়গায় হব। বাবু, ঠিকমতো খাওয়া দাওয়া করিস, নিজের খেয়াল রাখিস। তুমিও। খুব জলদি দেখা হবে, কথা দিচ্ছি। আই লাভ ইউ আপু। মিটু। ফোনটা রেখে দিল। ধন্যবাদ। কেন? কথা বলিয়ে দিবার জন্য। আমি মেঘের কাছে গিয়ে চুমু দিলাম। কেন জানি না আজ আমার স্পর্শে মেঘের ঘৃণা হচ্ছে না, বরং আরও ভালো লাগা কাজ করছে। এভাবেই দিন গেল। 3 দিন পরে মেঘ এখন একটু সুস্থ। আমার খেয়াল রাখায় এই 3 দিনে কোনো ঝগড়া হয়নি আমাদের মাঝে। মেঘ বাধ্য মেয়ের মতো আমার কথা শুনেছে। আর আমি রোজ নূরের সাথে মেঘের কথা বলিয়ে দিয়েছি। কি করছো? যে আমার চেইন লাগাতে চাইছিলাম। আমি দিচ্ছি, দাঁড়াও। আমি চেন লাগিয়ে দিয়ে আসতে গেলে মেঘ হাত ধরে বসে। কি হলো? এদিকে বসো। কি হয়েছে? বসুন আগে। আমি বসে, মেঘও পাশে বসে। কেন আটকে রেখেছেন? আমাকে গুলি কে করেছে? এর পেছনে রহস্য কি? রহস্য জানতে চাচ্ছ? এই 3 দিনে আমি বুঝে গেছি আপনি সত্যি আমাকে ভালোবাসেন। এবার আমাকে সব খুলে বলুন। মানতে পারবে তো? বলুন। তুমি কে জানো? কে? আমার ছোট চাচুর মেয়ে। বাবা আপনার ছোট চাচু? না, উনি আমার কিছু হয় না। মানে কি? তোমার আসল বাবা আমার ছোট চাচু মিজান রহমান, আর আসল মা নয়না রহমান। খুলে বলুন। দিনভর খাওয়া খাওয়া করেন অভিক আপনি? এই মশার মতো শরীরে কিছু আছে? না, নেই। আছে না, কত মোটা আমি, দেখেন। নূর। ও মা, রাগেন কেন? খাচ্ছি তো। জলদি। 5 লোক। কি বললে? খাচ্ছি। রাগে মুখ দেখালে কান্দবানি কিন্তু। খাও আগে। নূর খাচ্ছে আর তলে অভিককে দেখছে, আর তার 14 গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে শোনো তবে, অতীত। বিয়ের 4 বছর পর নাইলা রহমানের কোল আলো করে জন্ম নিল একটা কন্যা শিশু, মিজান রহমান আর নয়না রহমানের সন্তান, প্রথম সন্তান। তারা অনেক খুশি।
তাদের পরিবারে কিছুর অভাব ছিল না, শুধু ছিল একটা সন্তানের কমতি। যদিও বড় ভাইয়ের সন্তান একটা আছে, আমি তাকে খুব ভালোবাসলেও একটা কমতি থেকেই যেত, কারণ দুই ভাই কাজের জন্য আলাদা থাকতো। মিজান রহমান ওরফে মিজান খানও বলা চলে, ও আরিফ খান, দুই ভাই আর এক বোন। মিজান রহমান দেশে থাকে না, লন্ডন থেকে ব্যবসা করে বিরাট বিজনেসম্যান। আর আরিফ খান তার স্ত্রী সন্তান এবং বোনকে নিয়ে বাংলাদেশে থাকেন। আজ মিজানের মেয়ের খবর শুনে আরিফ খান খুবই খুশি। কি রে ভাই, কতদিন বাইরে বাইরে থাকবি, আসবি না বাড়ি? ভাইয়া, আমার মেয়ের 1 বছরের জন্মদিন, আমি দেশেই করব, তুমি কষ্ট পেও না। ভাবির কি অবস্থা? আছে সুস্থ। তুই তো জানিস তোর ভাবি আবার ছেলে হবে, কিন্তু তোর মেয়ে হয়েছে শুনে সে যে কি খুশি। আমরাও খুশি ভাইয়া, চিন্তা করো না। আমার মেয়ের 1 বছরের জন্মদিনের অনুষ্ঠান বাংলাদেশেই হবে। আচ্ছা, রাখি। আচ্ছা। আরিফ খান আর মিজান রহমানের কাছে ছিল তাদের বাবার দেওয়া 200 একর জমি, যার উপর নজর ছিল এক অসাধু ব্যবসায়ীর, যার নাম আজিজ রায়হান। বাংলাদেশ থেকে এই দুই ভাইয়ের সম্পত্তির দিকে তার নজর। সে চায় কোনো মতে এই সম্পত্তি হাসিল করতে। তাই তো আমার ফুপিকে বিবাহ করেন। দুই ভাইয়ের কেউ জানত না আসলে এই লোকের মনে এত শয়তানি। আজিজ রায়হান ভেবেছিল রাইসা খানকে বিয়ে করলে আস্তে আস্তে সব সম্পত্তি তাদের নামে হবে, কিন্তু সব গেমে পানি ফেলে দিল সেই দিন। সেদিন ছিল মেঘের জন্মদিন, 1 বছর পূর্তি অনুষ্ঠান। মিজান রহমান, নাইলা রহমান আর মেঘকে নিয়ে কথা মতো দেশে এসেছে। খানবাড়ি উৎসবের আমেজে মোমো করছে। তখন আমার 10 বছর বয়স, মেঘের 1 আর অভিকের 6 মাস। অনুষ্ঠানে সবাই এসেছে। আমি সবসময় মেঘকে চোখে চোখে রাখছি। বাচ্চাটা আমার খুবই প্রিয়। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমার মেয়ের জন্মদিন। এই শুভ মুহূর্তে আমি একটা শুভ কাজ করতে চাই। আমি আমার যাবতীয় সমস্ত সম্পত্তি মেঘের নামে করে দিলাম, এবং আমার মেঘের পরে এই সম্পত্তির মালিক হবে মেঘের সন্তান। সে যদি কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চা হওয়ার আগে মারা যায়, তবে এই সম্পত্তির মালিক হবে বৃদ্ধাশ্রম, এবং সে চাইলে অন্য কাউকে এই সম্পত্তি দিতে পারবে, তবে তার 18 বছর হলে। আর বড় ভাইয়া সম্পত্তি পাওয়ার অফ এটনিং পাচ্ছে আমান আর অভিক। ধন্যবাদ। একথা শোনার পর সবাই খুশি হলেও একজনের মুখে ছিল শোকের ছায়া। সে কেউ না, আজিজ রহমান। হ্যালো। জি বস। এখনই খান বাড়িতে আসো সবাইকে নিয়ে। কিন্তু স্যার কেন? সবাইকে শেষ করব। স্যার এখন? তোমাকে বাঁচানোর দায়িত্ব আমার। ওকে স্যার। কেক কাটার পর সবাই খাবার খেয়ে বেরোতে লাগলো। সবাই চলে গেলে পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছে। দেখুন ভাইয়া, আমান কিন্তু মেঘকে সেই অনেক সময় ধরেই কোলে রেখেছে। বোনকে অনেক পছন্দ হয়েছে। হিসু করে দিলে কি হবে রে আমান? কি করব, মুছে দিব? ওরে বাবারে, তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আমান, ওকে আমার কাছে দাও, দেখো তো অভিক কি করছে। আচ্ছা। আমি মেঘকে দিয়ে অভিকের রুমে গেলাম। এদিকে সবাই গল্প করছে। হঠাৎ গুলির শব্দ। নয়লা রহমান আর আরিফ খান ফ্লোরে লুটিয়ে পড়ে। আজিজ, কি করছো তুমি? মিজান রহমানকেও গুলি করা হয় আর মেঘকে কোলে নিল। কি করছেন ভাইয়া? আপনি আমার বাচ্চাদের কথা ভেবে আমাকে ছেড়ে দিন। খুশবু খানের কথা না শুনেই তাকেও গুলি করে। সবার প্রাণ একবারে চলে যায়। এদিকে সব আড়াল থেকে আমি দেখে নেই। মেঘকে মারা যাবে না, ওর থেকে সম্পত্তি লিখে নিতে হবে। ওর 18 বছর পূর্ণ হলে আমান আর অভিককে খুঁজো, ওদেরও শেষ করতে হবে। বড় ভাইয়ের আঙুলের টিপছাপ নে। আমান আর অভিককে আমাদের আর লাগবে না, তাই ওদেরও সরিয়ে দিতে হবে। এই কথা শুনে অভিককে কোলে নিয়ে আমি জঙ্গল বরাবর পালাই। এদিকে ওদের দুই ভাইকে কোথাও না পেয়ে লোকগুলো ফেরত আসে। স্যার, ওদের মেরে দিছি। সত্যি তো? জি। সে নিশ্চিন্তে মেঘকে নিয়ে বাসায় আসে। এদিকে মেঘের ফুপি কিছুই জানতেন না। তাকে বাসায় ঘুমের ঔষধ দিয়ে আসে আজিজ রহমান। মেঘের ফুপিকে বলা হয়
তাদেরকে দর্শকরা মেরে ফেলেছে। এভাবে সব সম্পত্তির মালিক সে হয়, কিন্তু অর্ধেকের মালিক মেঘ থেকে যায়। বর্তমান সেই 10 বছর বয়স থেকেই আমি নিজেকে প্রস্তুত করেছি তোমায় ছাড়ানোর জন্য, আর অভিকে মানুষ করেছি। তুমি বলছো নূরকে 6 মাস বয়সের বাচ্চাকে নিজের পেটের ভাত দিয়ে মানুষ করেছি। জানো কত রাত না খেয়ে কাটিয়েছি? তা জানা নাই। 15 বছর বয়সে একবার জেলেও গেছি। জানো লোকটা এগুলো করে ঠিক থাকলে হতো। তুমি যাকে মা বলে মানতে, সেই আমার ফুপিকে নূর হবার দিন উনি মেরে ফেলে, আর দোষ দেয় নূরকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। তারপর থেকে ওদের সাজানো মতোই সব হচ্ছিল। তোমার বড় হয়ে ওঠা নূরের প্রতি তোমার মায়া পড়ে গেল। লোকটা নিজের মেয়ে নূরকেও ব্যবহার করেছে। তোমার 18 বছর হলে নূরকে মারার ধমক দিয়ে তোমার থেকে সব নিবে। মেঘ সব কিছু শুনে আমাকে জড়িয়ে ধরে। কাঁদছো কেন মেঘ? এখন কাদার দিন শেষ। আমান, আমি সত্যি। থাক, কিছু বলো না। কিছু হয়নি, কেঁদো না। তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি হঠাৎ শব্দে পেছনে ফিরে দেখি গার্ড মাটিতে পড়ে আছে। আমান আমাকে ছেড়ে পকেট থেকে পিস্তল বের করতে করতে কেউ তাকে জানালা দিয়ে এসে মাথায় আঘাত করে। আমান মাটিতে পড়ে যায়। তখনই দরজা দিয়ে আজিজ রায়হান প্রবেশ করে। কিরে মেঘ, মা চল আমাদের সাথে। মেঘ আমার মাথাটা কোলে নিয়ে দেখে প্রচুর রক্ত বার হচ্ছে। আমান, ওঠো না আমান। উঠবে না মেঘ, মা তুই আয়, মা আমার সাথে আয়। খবরদার, ওই মুখে আমাকে মা ডাকবে না। ও তাহলে ও তোকে সব বলে দিয়েছে? আমান, ওঠো না। এই কে আছিস? মেঘকে ধর। না, আমি যাব না আমান। দুটো লোক মেঘকে আমার থেকে আলাদা করে নিয়ে যাচ্ছে। প্লিজ আমানকে ধরো, ওর মাথা থেকে রক্ত পড়ছে। এই নিয়ে যা। মেঘকে লোকগুলো টানতে টানতে নিয়ে যায়। মেঘকে সেন্সলেস করে নিয়ে যাওয়া হয়। এদিকে কি জামাই বাবু, কেমন দিলাম বলুন? শেষ মুহূর্তে যখন খেলা পুরোটাই পাল্টে গেছে, তখন আমি আমার শেষ দামটা দিয়ে দিলাম। কি জানিস, তোকে চাইলে এখানে আমি শেষ করে দিতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে তোর মেঘের সামনে একটু একটু করে মারবো। চোখ বোঝা আমার সামনে বসে কথাগুলো বলেছিল আজিজ রহমান। কাউকে ইশারা করতেই আমাকে তারা উঠিয়ে নিয়ে যায়। মেঘের চোখ টিপ টিপ করতে খুলতেই নিজেকে অন্ধকার কোনো ঘরে আবিষ্কার করে। চোখ খুলতেই তার আমার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিল্লাতে ওঠে মেঘ আমান বলে, আর তখনই লাইট জ্বলে ওঠে। মেঘ দেখতে পায় তার পা বাঁধা শেকল দিয়ে। তার সামনে আমি উবু হয়ে পড়ে আছি। মেঘ উঠে যেতে গেলে আমার থেকে ঠিক 1 হাত দূরে গিয়ে শেকল আটকে যায়। আমান, উঠুন না, কি হয়েছে আপনার আমান? মেঘ, মা ড্যাডিস প্রিন্সেস। খবরদার, ওই নোংরা মুখে আমাকে ড্যাডির প্রিন্স ডাকবেন না। কিছু লোক রুমে থাকা কিছু কালো পর্দা সরায়, যেখানে নূর আর অভিককে বাঁধা। নূর, আপনি? তুমি নিজের মেয়েটাকে অন্তত ছেড়ে দাও। আমার সম্পত্তির সামনে কিছুই আমার নয়। বাবা, তুমি কি বলছো? এই বাবা বলিস না তো, আমার ভালো লাগে না এসব বাবা টাবা। আজিজ রায়হান বেয়াদবির সব সীমা অতিক্রম করে ফেলেছেন। এই আমার মেয়ে আমাকে বেয়াদব বলে, তোরা কেউ আমার জামাইকে আদর কর দে তো। সাথে সাথে কিছু লোক আমাকে মারতে শুরু করে। অভিকের সেন্স নেই। আপনি আমানকে ছেড়ে দিন, ওকে মারবেন না, ওকে ছেড়ে দিন। মেঘ এগোতে চাচ্ছে কিন্তু পারছে না। বাবা, ভাইয়াকে ছেড়ে দাও। আমার চাওয়াটা পূরণ কর তাহলে। কি চান? মেঘ এই পেপারে সাইন করে দে। তাহলে সবাইকে ছেড়ে দিবে? হ্যাঁ, সবাইকে ছেড়ে দেব, কিন্তু শুধু আমান আমার কাছে থাকবে। না, ওকেও ছাড়তে হবে। না না, ওর সাথে পুরনো হিসাব আছে, নে সাইন কর। তাহলে করব না। আজিজ রায়হান ঠাস করে থাপ্পড় দেয় মেঘের গালে। মেঘ ছিটকে পড়ে যায়। বাবা, আপুকে মেরো না। সাইন কর মেঘ। আগে সবাইকে ছাড়ুন, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওদের ছেড়ে দিন। তোকে মেরে কি পাবো আমি? আমানকে মেরে বাকি অর্ধেক সম্পত্তি পাবো আমি। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার কথার মাঝে কে কথা বলে? যার সম্পত্তির জন্য তার স্ত্রীর গায়ে হাত তুললেন সে। আজিজ রায়হান পিছনে ফিরে দেখে আমি
দাঁড়িয়ে আছি। পাশে তার সব লোক মারা পড়েছে, আজ শুধু আমার লোক। এগুলো দেখে আজিজ রায়হান হতবাক হয়ে পড়ে। আমান, তোকে তো মেরে রেখেছি, তুই জাগলি কি করে? সেটাই কথা, জাগলাম কি করে? এখন তোর মরার পালা। কিছু লোক আজিজ রায়হানকে নিয়ে যায়। আমাকে সম্পত্তি দে, আমি না নিয়ে যাব না, ছাড় আমাকে। লোকটা সম্পত্তির লোভে পাগল হয়ে গেছে। মেঘ জোরে আমাকে জড়িয়ে ধরে। কাঁদছো কেন? মেঘ আর কেঁদো না। ভাইয়া, সব কি করে হলো আমাকে বোঝান। আমি জানতাম আজিজ রায়হান এমন কিছু করবে, তাই সব কিছু আগে থেকেই সেট করা ছিল। আমি মাত্র অল্প কিছু মানুষের রূপে পুতুল রেখে আমার সব গার্ডকে সরিয়ে দিয়েছিলাম। আমি জানতাম আগে ওদের ওপর হামলা হবে, আমাকে আর মেঘকে যেখানে নিয়ে যাবে ওরা ফলো করবে। সাথে পুলিশে জিডি করে রেখেছিলাম। ব্যাস, ওরা সুযোগ বুঝে সবাইকে মেরে দিল। আর আমার মেঘ আমার কাছেই। এবার তো থামো। মেঘ আমাকে ছেড়ে দেয়। চলো বাসায়, এবার আমরা একসাথে থাকতে পারবো। সত্যি আপনি, আমি অনেক খুশি হয়েছি। আমিও। সবাই বাসায় চলে আসে। মেঘ আমাকে ড্রেসিং করে দেয়। মেঘ, হুম ভালোবাসি। হুম কি? ভালোবাসো তাই? তো কি তুমি বাসো না? তোমার মতো একটা ভিলেনকে কে ভালোবাসবে? আমি কাঁদবো, কিন্তু না থাক সোনা, কেঁদো না। তবে রে। এই না। সকালে সবাই এক জায়গায় বসে আছি। আমি নূর অভিকে বিয়ে দিতে চাই। হ্যাঁ, 4 দিন পর দিন ঠিক করা হয়েছে। ভাইয়া কিচ্ছু না জানিয়ে। কেন ভাইয়া? আমাদের না জানিয়ে প্রেম যখন করতে পেরেছে, তোমাদের না জানিয়ে বিয়েটা আমরা দিতে পারি। কিন্তু আপু। কিন্তু নেই। আজ থেকে 3 দিন পর তোমাদের বিয়ে, আর 2 দিন পর গায়ে হলুদ। আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার সাথে তোমাদেরকেও বিয়ে করতে হবে। 1 মিনিট, আমান, তুমি বিয়ে করেছিলে আমাকে? বেয়াদব মেয়ে, বিয়ে না করে তোমায় নিয়ে থাকবো, এটা ভাবলে কি করে? ও মা, আমি বেয়াদব? তো কি? ভাবি, ভাই আর আপনার বিয়ে হয়েছিল কাগজে কলমে, আমি সাক্ষী ছিলাম। ও, রাগ করো কেন? তখন কি অত মনে ছিল নাকি? আর আমি সেন্সে ছিলাম কি ভাইয়া? হ্যাঁ ভাই, ভাবি কিন্তু সেন্সে ছিল না। নাও, হয়েছে। ঠিক আছে, আমার বোন যখন চেয়েছে তখন আমরা আবার বিয়ে করব। আচ্ছা। সন্ধ্যাবেলায় ব্যালকনির দোলনায় বসে আছি। ঠিক বসে না, শুয়ে আছি। মিষ্টি বাতাস, ব্যালকনির ফুলের মিষ্টি গন্ধ। আহ, কি সুন্দর! হঠাৎ মনে হচ্ছে হাওয়ায় ভাসছি। চোখ মেলে দেখি আমার। কি হলো? কি হবে? কি করতেছো এগুলো? কিছু না, আমার বউ, আমি যা ইচ্ছা করতে পারি না। আরে মিয়া, দিব্যি বসে আছি। ভালো মানুষ তুমি, আমাকে কোলে নিলে কেন? রোমান্স করতে মিয়া বিবি। দ্বিতীয়বার বিয়ে হবার আগে কাছে আসবা না। কি? কি আবার? এটা নিয়ম। না, মানি না। বিয়ে হবে না তো তাহলে? কি? দয়া করে তোমার সাথে রাতে থাকতে পারি। বেশি বক বক করলে কিন্তু নূর আর অভিকের মতো আলাদা থাকবো। না না, থাক, দ্বিতীয় বিয়ের পর দেখে নেব নে। দেখে নে, এখন নামাও। আমি মেঘকে নামিয়ে নিতে মেঘ নিচে চলে আসে কফি বানাতে। নূর, চকলেট এনেছি। সত্যি কই? এই তো। ধন্যবাদ। নূর সবগুলো চকলেট হাতে নেয়। চকলেট দিলাম, এবার আমাকে কিছু দাও। আমি কি দেব? এখানে একটু ভালোবাসা দিব। না না, আমি ওসব পারবো না। কেন দাও না? দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? আমাকে আরো চকলেট এনে দিতে হবে। দিব, এবার দাও। আচ্ছা। নূর মুখ আগাতেই মেঘের ডাক পড়ে। এই রে, আপু ডাকছে, বাই বলেই বেরিয়ে গেল। যা, আমার ভালোবাসা দূর। মেঘ আপুও না। 2 দিন পর আজ আমাদের গায়ে হলুদ। 2 বোন কাঁচা হলুদ রঙের ফোলা লেহেঙ্গা পরেছে, সাথে ফুলের গহনা। অপরূপ সুন্দর দেখাচ্ছে তাদের দুজনকে। আমি আর অভিকও কাঁচা হলুদ রঙের পাঞ্জাবি পরেছি। 2 জুটিকে মানিয়েছে ভালো। অনুষ্ঠানটা
আমাদের গার্ডরাই পূরণ করে। পরের দিন বিয়েটাও খুব ভালোভাবেই মিটে গেল। গোলাপ সজ্জিত বিছানায় বসে আছে নূর, পরনে লাল বেনারসি, বেশ সুন্দর দেখাচ্ছে তাকে। বিছানার মাঝে জড়সড় হয়ে বসে আছে নূর। অভিক মাত্র দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। নূরকে দেখে অভিকের হার্টবিট থেমে যাচ্ছে। কে হে তুমি অপরূপা? পথ ভুলে এলে কি আমার ঘরে? অভিকের এমন কথায় নূর লজ্জা পেয়ে গেল। এর লজ্জা, আমি তো মরেই যাব। মারবো কিন্তু। ও মা, বাসর ঘরে বউ বলে বরকে মারবে? এবার নূর ঘোমটা তুলে বলল, আপনি কি আমার বর? এই ঘোমটা আমি তুলবো, তুমি তুললে কেন? বলেই নূরের ঘোমটা আবার টেনে দেয়। এখন দেখো আমি তুলছি। অভিক আলতো করে ঘোমটাটা তুলে দেয়। নূরের কানের কাছে মুখ দিয়ে বলে, এবার আমি যা করব তা শুধু দেখবা আর ফিল করবা। মেঘ, হুম, তুমি আমার ভালোবাসা। আর তুমি আমার ভিলেন বর। ভিলেন নামটা গেল না। যাবিও না। এদিকে আসো। আমি মেঘকে কোলে তুলে নিয়ে বেলকনিতে গেলাম। দেখো চাঁদটা কত সুন্দর। হুম, কিন্তু আমার চাঁদের থেকে না। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ভালোবাসার অতল গভীরে তলিয়ে গেল 4টি প্রাণ। ওদের ভালোবাসা দেখে আজ চাঁদও লজ্জা পাবে। আজিজ রায়হানকে সমস্ত খুনের মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। 2 বছর পর আজ মেঘ তার 2টা যমজ সন্তানের মা হলো। অদ্ভুত হলেও সত্যি এটা নূরেরও 2টা যমজ ছেলে হলো। নূরের বয়সটা বেশি ছিল না, কিন্তু অসাবধানতার কারণে আল্লাহ তাদের যা দিয়েছে তাতেই খুশি নূর। পড়াশোনা করছে, সাথে সংসার। আজ খানবাড়ি পরিপূর্ণ, 4 যমজ সন্তানের সমাহার। সত্যি এর থেকে বেশি খুশির কিছু হতে পারে না। কিছুদিন পর পাপা করে 4 জন যখন হাঁটবে এই বাড়ি জুড়ে, তখন পরিবারের কমতিটা একটু হলেও কমবে। 1 মাস পর। মেঘ, নূর, তোমাদের হলো? হলো। জলদি বের হও। নূর, মেঘ, বাবুদের নিয়ে বের হও। আমি আর অভিক 2 জনকে নেই, নূর, মেঘ 2 জনকে। আচ্ছা, সুন্দর করে দাঁড়ান আপনারা। সবাই সুন্দর করে দাঁড়ায়। একটা ফটো ক্লিক। হ্যাপি ফ্যামিলি। সমাপ্ত।